হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা কোন ব্যাচের জন্য আসছি এখানে? আমরা আজকে চলে এসেছি এইচএসসি 24 ব্যাচ, যারা কদিন পরে এইচএসসি পরীক্ষা দিবে। ওকে, আর তন্ময় আর কয়দিন বাকি এইচএসসির? এইচএসসির আর মাত্র 20 থেকে 22 দিন বাকি। এই সময় তার মধ্যে কিন্তু একটা ঈদের ছুটিও আছে। সো দুর্জয়, যখন তোর সময়টা এরকম ছিল যে আর 20-25 দিন বাকি, তখন তোর টেনশনের সিচুয়েশনটা কেমন ছিল? ভাই আমার মনে হয় আমি ওই ঈদটা কাটাই নাই, সত্যি কথা এটা। তার মানে দুর্জয় কিন্তু তোমাদেরকে সাজেশন দিচ্ছে যারা এইচএসসি 24 ব্যাচের আছে, যে এই ঈদটাতে আসলে খুব বেশি এনজয় করলে পরবর্তীতে অনেক বেশি আফসোস করতে হতে পারে। মেহেদি, কি মনে হয় এই যে অল্প কয়টা সময় দিন বাকি আছে, এই লাস্ট সময়টা কিভাবে পার করা উচিত? আমার দিক থেকে হচ্ছে যে এই ঈদটা যদি একটু কষ্ট করো তাহলে নেক্সট ঈদগুলো ভালো হবে। আমি এটা সবচেয়ে জেনারিক কথা বলতেছি যে সব ভাইয়ারাই তোমাদের বলবে যে এই ঈদটা একটু কষ্ট করো, এই ঈদটা একটু কম মানে এনজয়টা কম করে পড়াশোনাটা বেশি করো, দেখবা নেক্সট সবগুলো ঈদ অনেক ভালোভাবে কাটবে। বাট একটা কথা আছে, ঈদের দিনটা পড়াশোনা অফ রাখতে পারো, অসুবিধা নেই। ওই দিন একটু মজা করো, আত্মীয় বাসায় যাও, গরু কাটাকাটি করো যারা মুসলমান আছো, তো অসুবিধা নেই। অলরাইট, সো মাহিন, কি মনে হয় এই যে আমরা সারা বছর যে স্টুডেন্টদেরকে পড়ালাম, ফাইনালি যে মডেল টেস্ট নিচ্ছি, আমাদের স্টুডেন্টদের নিয়ে মাহিন কতটুকু কনফিডেন্ট এবার? আমি তো ভাই অনেক বেশি কনফিডেন্ট। আমার মনে হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট তারা পরীক্ষা অনেক বেশি ভালো করবে, যারা আমাদের স্টুডেন্ট ছিল না তাদের থেকে। তাদের জন্য শুভকামনা, বাট আমাদের যারা স্টুডেন্ট তাদের জন্য আরো বেশি বেশি শুভকামনা। অলরাইট, সো একদম লাইভে আজকে আমরা চলে এসেছি মূলত অ্যাডমিশন 2024 নিয়ে কথা বলতে, কারণ এইচএসসি পরীক্ষার আগেই কিন্তু এই প্ল্যানিংটা করে ফেলতে হয় যে অ্যাডমিশনে আমরা আসলে কোন দিকে যেতে চাই, কিভাবে আমরা এই জিনিসগুলো ডিসাইড করব, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ক্লাসের শুরুতেই তোমরা আমাদেরকে একটু কমেন্টে জানাও যে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছো, যাতে আমরা বুঝতে পারি আমাদের আজকের এই ক্লাসের পরিসরটা আসলে কত বড়। তার পাশাপাশি তোমরা এই লাইভটা শেয়ার করে নিজেদের টাইমলাইনে রাখো। অনেকে হয়তো বা এইচএসসি পরীক্ষার পড়ালেখার চাপে এখন এই লাইভটা দেখতে নাও পারো, পরবর্তীতেও যাতে তোমরা দেখে নিতে পারো, কিংবা পরবর্তীতেও তোমাদের অন্যান্য বন্ধুরাও যাতে তোমাদের শেয়ার করা এই লাইভটা দেখতে পারে। এই কারণে তোমাদের করণীয় হচ্ছে এই লাইভটা শেয়ার করে ফেলা, এবং পাশাপাশি তোমরা তোমাদের ক্লোজ ফ্রেন্ডদেরকে কিন্তু মেনশনও করে দিতে পারো। অলরাইট, সো আমরা তাহলে আস্তে আস্তে একটু শুরু করে দিই এইচএসসি 24 নিয়ে, বা এইচএসসি 24 ব্যাচ নিয়ে আমাদের পরিকল্পনার কথা। আমরা যখন এইচএসসি পরীক্ষার আর 10-20 দিন বাকি, তখন আমাদের সবার কথা যদি বলি, আমি, তন্ময়, মাহিন, রায়ান, মেহেদি, দুর্জয়, আমরা কিন্তু অলরেডি ডিসাইড করে ফেলেছিলাম যে আমরা আসলে কে কোন ইউনিট পারসিউ করতে চাই, এ ইউনিট, বি ইউনিট নাকি সি ইউনিট। সো এই সময়টা নিয়ে, ওভারঅল টাইমলাইনটা নিয়ে, অল্প যে কয়টা দিন সময় বাকি আছে সেই সময়টায় আমাদের যাত্রা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আজকে লাইভটা। খুব বেশি সময় আমরা নিব না, মোটামুটি 30 মিনিটের মধ্যে আমরা কমপ্লিট করার ট্রাই করব যে আগামী 20 দিন অর্থাৎ এইচএসসি পরীক্ষার আগের সময়টা তোমাদের কিভাবে কাটানো উচিত জুন 30 তারিখ পর্যন্ত, এই যে যখন তোমাদের পরীক্ষাটা হবে পরীক্ষার সময়টা তোমাদের কিভাবে কাটানো উচিত, এবং পরীক্ষার পরে তোমাদের যখন অ্যাডমিশনের আসল ফেজটা শুরু হয়ে যাবে তখন তোমাদের কিভাবে সময়টা কাটানো উচিত। ওকে, সো চলো আমরা একটু দেখা স্টার্ট করি। বা ওকে, আমরা দেখি তমা ব্রাহ্মণবাড়িয়া থেকে, সোলাইমান ব্রাহ্মণবাড়িয়া থেকে, ব্রাহ্মণবাড়িয়াতে আমি যাই না, আমাদের অনেক বন্ধুরা ব্রাহ্মণবাড়িয়া থেকে জয়েন করেছে আমাদের সাথে, গাইবান্ধা থেকে মৌ জয়েন করেছে, সানজিদা টাঙ্গাইল থেকে জয়েন করেছে। অল রাইট, সো তোমরা তোমাদের বাকি বন্ধুরা যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে জয়েন করেছো, যারা টাঙ্গাইল থেকে জয়েন করেছো, তারা তাদের এলাকার বন্ধু বান্ধবদেরকেও বলো লাইভটাতে জয়েন করে যাতে এইটা লিখে কমেন্টে যে তারা কে কোন জেলা থেকে জয়েন করেছে, যাতে আমরা বুঝতে পারি যে আজকের ক্লাসের সংখ্যাগরিষ্ঠ কোন জেলা থেকে স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করেছে। অলরাইট, সো আজকে আমরা বেসিক্যালি 3টা ইউনিট নিয়ে কথা বলবো, এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট। আমাদের মেডিকেলের যে লঞ্চিং লাইভটা সেটা কিন্তু অলরেডি আগেই হয়ে গেছে। আজকে আমরা এ ইউনিট নিয়ে কিছু কথা বলবো, বি ইউনিট নিয়ে কিছু কথা বলবো এবং সি ইউনিট নিয়ে কিছু কথা বলবো, এবং ইম্পর্টেন্টলি আমরা আজকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে কথা বলবো। লেটস সি আমাদের আজকে লাইভটাতে আমরা কি কি দেখতে পাবো। আজকে লাইভটাতে অ্যাডমিশন শিক্ষার্থী অর্থাৎ তোমাদের জন্য যারা এইচএসসি 24 ব্যাচ তাদের জন্য বিশেষ কিছু পরামর্শ থাকছে। তার পাশাপাশি থাকছে বিশ্ববিদ্যালয় ভিত্তিক আসনের তালিকা, যেটাতে তোমরা বুঝতে পারবা যে প্রতিটা ইউনিটে তোমাদের কম্পিটিশন আসলে কতটুকু টাফ, কতটুকু হাই, এই ব্যাপারটা। এর পাশাপাশি তোমাদের জন্য থাকছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রিপারেশন কিভাবে নিবা, এবং তোমাদের যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশনটা ম্যানেজ করবা কিভাবে। এবং ফোর্থলি তোমাদের সকল প্রশ্নগুলো নিয়ে আমরা আমাদের একদম লাস্টে কথাবার্তা বলবো। ইন দ্য মিন টাইম তোমরা কিন্তু কমেন্টে লিখে জানাতে পারো তোমাদের কার কি প্রশ্ন আছে। আরেকটা ব্যাপার আমরা সবসময় করি, সেটা হচ্ছে অনেক সময় অনেক স্টুডেন্টরা যেহেতু আমাদেরকে প্রশ্ন করে, আমরা সবার প্রশ্নের উত্তর একসাথে দিতে পারি না, এই জন্য সবসময় আমরা বলি যে আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করে ক্যাপশনে যদি তুমি তোমার প্রশ্নটা লিখে রাখো, তাহলে কিন্তু আমাদের এই যে টিচার পুল যাদেরকে আজকে তোমরা দেখতে পাচ্ছ, এর বাইরেও অনেক টিচাররা এই অ্যাডমিশন কোর্সগুলোতে ক্লাস নেবেন, তারা কিন্তু তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর তোমার শেয়ার করা লাইভের কমেন্টে গিয়ে করে আসবে। অলরাইট, তারপরে দেখি আমাদের জন্য কি রয়েছে।
আমরা ভর্তি পরীক্ষাটাকে অফেন টাইম বলি হচ্ছে ভর্তি যুদ্ধ। কেন এটাকে ভর্তি যুদ্ধ আমরা বলি? প্রথমত আসে প্রস্তুতি, তারপর প্রস্তুতির পর আসে স্বপ্নের বিশ্ববিদ্যালয়। সো এই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের হাতে সময় থাকে 3 থেকে 4 মাস সময়, আর আমাদের এইচএসসি পরীক্ষার আগে সময় থাকে 16 মাসের মতো। অর্থাৎ আমাদের টোটাল 2 বছরের একটা জার্নি ডিসাইড করে দেয় আমরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়বো, এবং যে বিশ্ববিদ্যালয়ে যে বিভাগটাতে তুমি পড়ছো সেই বিভাগ বা সেই বিশ্ববিদ্যালয়টাই আসলে পরবর্তীতে ডিসাইড করে দেয় তোমার ক্যারিয়ারটা আসলে কি হবে। তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে পড়ো, মোটামুটি 70 থেকে 80% সম্ভাবনা আছে যে তুমি আসলে লয়ার হবা বা পরবর্তীতে অ্যাডভোকেট হবা বা বিচারপতি হবা এরকম। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে পড়ো তাহলে এমনটাই বলা যায়। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বা ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ো, তোমার সাবজেক্ট রিলেটেড জব ফিল্ডেই তোমার যাওয়ার কথা। আবার তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির এফবিএস বা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে পড়ো তাহলে কিন্তু তোমার যে ফার্দার ক্যারিয়ারটা হবে, ফার্দার ক্যারিয়ারটা কিন্তু ওই দিকেই আগাবে। সো তুমি প্রস্তুতি কি এমন নিচ্ছ, তোমার এক্সপেকটেশনটা কি, সেটা ম্যাচ করে তুমি প্রস্তুতি নিচ্ছ কিনা তার উপর ডিপেন্ড করে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাচ্ছ কিনা। আমরা এবার একটা টাইম লাইন দেখি যে সময়টুকু তোমাদের বাকি আছে বা আপকামিং সময় আমরা কোন জিনিসটা কিভাবে করবো। প্রথমত হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষা। আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে কবে? আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 30 জুন। শুধুমাত্র সিলেট বোর্ডের একটুখানি পিছিয়েছে, বাট আমরা ওভারঅল সবাইকে নিয়ে আলোচনা করছি। আমরা সেই টাইমলাইনটা একটু দেখি, সিলেট বোর্ডে যারা রয়েছে তারা এটার সাথে একটু নিজেদের ক্যালকুলেশনটা করে নিলে বেটার হবে। এর পাশাপাশি এরপরে তো 30 জুন থেকে পরীক্ষাটা হলো। অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য তোমরা কিন্তু সময় পাচ্ছ 3 থেকে 5 মাস। পরবর্তীতে এইচএসসির রেজাল্টটা দেবে। এইচএসসির রেজাল্টটা যখন দিয়ে দিবে তখন তোমরা অনেকেই যারা মনে করো শুরুতে চিন্তা করছিলা যে তোমরা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, অথবা মেডিকেল এই ইউনিটগুলোর প্রিপারেশন নিবা, অনেকেই আমরা দেখেছি বিগত বছরগুলোতে এইচএসসির রেজাল্টটা যখন দেয় তারা কিন্তু তখন তাদের সেই যে প্রথম যে এক্সপেকটেশন ছিল প্ল্যান এ থেকে তারা তখন শিফট করে। অনেকেই তখন ইঞ্জিনিয়ারিং এন্ড মেডিকেল প্রিপারেশন থেকে অনেকেই তখন ডিউ এ ইউনিটের দিকে চলে আসে, অর্থাৎ সায়েন্সের যে ইউনিটটা সেটার দিকে চলে আসে। এটা নিয়ে আজকে তন্ময় আর মেহেদি কথা বলবে। আবার অনেককে আমরা দেখেছি, মানে মনে করো কেউ একজন জিপিএ 5 পেলো না, মনে করো 4.74 পেলো। ইন দ্যাট কেস দেখা যায় যে তারা বেশিরভাগ সময় ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের দিকে তাদের টার্গেটটা শিফট করে ফেলে। আবার কারোর রেজাল্ট যদি আরো খারাপ হয়, মনে করো কেউ হয়তো বা পেলো 4.16 জিপিএ এইচএসসিতে, তখন দেখা যায় যে তারা আর মনে করে যে আমাকে দিয়ে আর ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স পড়া হবে না, আমাকে দিয়ে আর সায়েন্স হবে না, আমি তখন বি ইউনিটের দিকে চলে যাই। অর্থাৎ প্ল্যান বি হিসেবে তখন অনেকেই ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট, যেখানে বিভাগ পরিবর্তন করা যায়, যেখানে মাত্র 3টে সাবজেক্টের উপর হয়, বাংলা, ইংলিশ আর জিকের উপর পরীক্ষা হয়, সেটার দিকে চলে আসে। এটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব আমি আর দুর্জয় পরবর্তী সেগমেন্টে। সো এই সময়টাতে অলরেডি আমরা দেখালাম যে অ্যাডমিশনের টার্গেটটা চেঞ্জ হয় এবং পরবর্তীতে কি হয়, অ্যাডমিশন টেস্টটা হয়। অ্যাডমিশন টেস্টে আর তখন টার্গেট চেঞ্জ হয় না, অ্যাডমিশন টেস্টে আমাদের লাইফের ট্র্যাকটাই অনেকে চেঞ্জ হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি এখানে একটু অ্যাড করতে চাই। যদি আমি একটু বলি, আমাদের টাইমলাইনটা করছি, যদি আমি বলি আমাদের 2023 যে ব্যাচ ছিল ওদের ডেটটা কবে ছিল? ওদের পরীক্ষা শেষ হয়েছিল সেপ্টেম্বরের 25 তারিখে। সো সেপ্টেম্বরের 25 তারিখ শেষ হলে ওদের ভর্তি পরীক্ষা, যদি ভুল না করি ফারান ভাই, বি ইউনিটের পরীক্ষা আমরা ছিল ফেব্রুয়ারির 23 তারিখে। সো রিটেন পরীক্ষা শেষ হলো সেপ্টেম্বরের 25 তারিখ, মানে ধরে নিচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অ্যারাউন্ড তারা কিন্তু একটা 5 মাসের মতো সময় পেয়েছে। বাট হ্যাঁ, এখানে কিন্তু আবার প্র্যাকটিক্যাল এক্সাম সহ শেষ হয়েছিল অক্টোবরের 5 তারিখের দিকে। সো তোমাদের কথা যদি বলি, তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হচ্ছে অ্যারাউন্ড, যদি বলি তোমরা মোস্ট প্রবাবলি অগাস্টের 11 তারিখে তোমাদের এক্সাম শেষ হবে। যদি 5 মাস হিসাব করো, আমি অগাস্টের 1 তারিখ থেকে ধরছি, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সো তোমরা ধরতে পারো জানুয়ারির ফার্স্ট উইকে তোমাদের কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে। সো আই থিঙ্ক মাথায় ধরে রাখো তোমরা ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারির শুরুতে কিন্তু পরীক্ষা দিবা। যেটা টাইমলাইনের কথা আসছে, তোমরা কবে পরীক্ষা দিবা, তোমাদের রেজাল্ট কবে হবে, তোমরা সেই ওয়াইজ হিসাব করে ফেলো। ফারহান ভাই, তবে এইখানে আমি একটা জিনিস একটু রায়ানের সাথে অ্যাড করবো, সেটা হচ্ছে তোমার ইভেন ইফ তোমার পরীক্ষা যদি জানুয়ারির ফার্স্ট উইকেও হয়, তোমার কিন্তু এতদিন পর্যন্ত অ্যাডমিশন নিয়ে পড়ার সময়টা তুমি পাবা না। লাস্টের 1 মাস তোমাকে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে হবে, যতটুকু পড়েছো সেখানে কি কি ঘাটতি রয়েছে, ঘাটতিগুলোকে বাড়তিতে পরিণত করার জন্য কি কি করতে হবে, এইগুলো নিয়ে কিন্তু তখন ডিসাইড করতে হবে। এবার চলো আমরা একটু সিট সংখ্যা দেখি, যে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে সিট কত, বি ইউনিটে সিট কত, আর সি ইউনিটে সিট কত। সায়েন্স অর্থাৎ তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো, তোমার জন্য ইউনিট রয়েছে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট, তবে তুমি ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের পাশাপাশি তুমি বি ইউনিটেও পরীক্ষা দিতে পারো। ইন দ্যাট কেস সায়েন্স থেকে অর্থাৎ এ ইউনিটের জন্য সিট রয়েছে 1851 জন এবং
পার সিট গত বছরের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, পরিসংখ্যান অনুযায়ী আমরা দেখেছি সিট প্রতি সিটের জন্য লড়াই করে 61 জন শিক্ষার্থী, অর্থাৎ এই 61 জন পরীক্ষা দিয়ে একজন মাত্র সিট পায়। বিউনিটের ক্ষেত্রে আমরা যদি কম্পিটিশনটা দেখি, বিউনিটের টোটাল সিট হচ্ছে 2934টা। দেখে অনেক মনে হতে পারে, বাট এই 2934-এর মধ্যে কিন্তু সায়েন্সের জন্য সিট আলাদা, কমার্সের জন্য সিট আলাদা, আর্টসের জন্য সিট আলাদা, এবং বিউনিটের জন্য আর্টসের সিটটা সবচেয়ে বেশি, 1800-র মতো সিট হচ্ছে শুধুমাত্র আর্টসের, এরপরে সায়েন্সের, আর বিজনেস স্টাডিজ বা কমার্সের জন্য সিটটা কিন্তু বিউনিটে বেশ কম। তারপরেও এখানে পার সিটে কম্পিটিশনটা হয় 41 জনে, এবং সবশেষে বিজনেস স্টাডিজ বা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট, এখানে টোটাল সিট হচ্ছে 1050। আমি যতগুলো ইউনিট দেখেছি এ বি আর সি, এর মধ্যে সি ইউনিটের কম্পিটিশনটা আমার কাছে সবচেয়ে হার্ড মনে হয়েছে, বিকজ সি ইউনিটে কারো যদি সিরিয়াল 1050 সিট, তো কারো যদি সিরিয়াল 1150 আসে, তারই কিন্তু চান্স পাওয়াটা অনেক অনিশ্চিত থাকে। অন্যদিকে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে সিট 1851 হলেও যেহেতু অনেকে মেডিকেলে ভর্তি হয়ে যায়, যেহেতু অনেকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হয়ে যায়, এই কারণে কিন্তু এইখানে সিরিয়াল অনেক দূর পর্যন্ত যায়। বিউনিটেও অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে, বিউপি রয়েছে এবং অন্যান্য জাহাঙ্গীরনগর, রাজশাহী, এই সকল ইউনিভার্সিটির জন্য অনেক দূর পর্যন্ত যায়। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রয়েছে, সেটার জন্য অনেক দূর যায়, বাট সি ইউনিটে কিন্তু সিরিয়াল খুব বেশি দূর যায় না। এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা একটু পরেই তোমাদের মাহিন ভাইয়া আর রায়ান ভাইয়া করবে, সেখান থেকে তোমরা জেনে নিতে পারো। অলরাইট, এখন আমরা একটু টাইম কিভাবে এই সময়টাতে বাঁচাবো এইটা নিয়ে একটু আলোচনা করব, যে আমাদের সময় ব্যবস্থাপনা। আমরা যে সময়টাতে আছি এখন, আসলে আমাদের সময় নষ্ট করার কোনো সময় আমাদের হাতে নাই। সামনে আমাদের ঈদ আছে, তো ঈদের জন্য যেহেতু এটা আমাদের একদম একটা অ্যানুয়াল উৎসব, ঈদের জন্য আমরা 2-3 দিন হাতে সময় রাখতে পারি, কিন্তু এই যে 2-3 দিন সময় আমরা হাতে রাখছি ঈদ উপভোগ করার জন্য, এটাকে কম্পেনসেট করতে হবে। অর্থাৎ আমরা যদি পড়ালেখাটা প্রপারলি করি, মানে এমনভাবে গুছিয়ে রাখি যে এখন হয়তো বা তুমি অন এভারেজ দিনে 10 থেকে 12 ঘন্টা করে পড়ছো, ঈদে যে তুমি 3 দিন ছুটি নেবা, এই 3 দিন ছুটির জন্য তুমি এর 1 সপ্তাহ আগে থেকে এটাকে কম্পেনসেট করে তুমি যদি অন এভারেজ এখন 10 আওয়ার পার ডে পড়ো, তাহলে তোমাকে এই ঈদের 3 দিন ছুটি কাটানোর জন্য তোমাকে অ্যাটলিস্ট এখন 12 থেকে 14 ঘন্টা করে পড়ে জিনিসটাকে কম্পেনসেট করে রাখতে হবে, অ্যাডজাস্ট করে রাখতে হবে। ঠিক আছে, ওকে। আমাদেরকে একটু কমেন্টে তোমরা লিখে জানাতে পারো যে তোমরা কে কোন ইউনিটে এবার ভর্তি পরীক্ষা দিতে চাও। ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের জন্য কারা কারা ইন্টারেস্টেড, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের জন্য কারা কারা ইন্টারেস্টেড, এবং ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের জন্য কারা কারা ইন্টারেস্টেড, তারা একটু আমাদেরকে কমেন্টে লিখে জানাও। আমরা দেখি যে আমাদের স্টুডেন্টদের আসলে ইচ্ছাটা কোন জায়গায়। ওকে, অলরাইট। সো সময়ের পর আমাদের কাছে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন কি, প্রত্যাশাটা কি আমাদের। এখন আমাদের প্রত্যাশা বিভিন্ন রকম ভাবে কাজ করে। আমাদের পরিবারের প্রত্যাশা থাকে, আমাদের বন্ধু বান্ধবদের প্রত্যাশা থাকে, আত্মীয় স্বজনের প্রত্যাশা থাকে, এবং আমাদের শিক্ষকদের প্রত্যাশা থাকে, এবং সর্বোপরি আমাদের নিজেদের কাছেও নিজেদের একটা প্রত্যাশা থাকে। চলো আমরা একটু প্রত্যাশাগুলোর ক্লাসিফিকেশন দেখি। আমাদের দেশে মোটা দাগে বাবা মারা বা পরিবার পরিজনরা চায় যে ছেলেমেয়েরা ডাক্তার হোক অথবা ইঞ্জিনিয়ার হোক, যে কোনো একটা। অপশন দেওয়াই থাকে দুইটা মোস্টলি, হয় তুমি ডাক্তার হবা, না হলে তুমি ইঞ্জিনিয়ার হবা। তবে এর বাইরেও আসলে বাংলাদেশে অনেক পেশা এক্সিস্ট করে, এর বাইরেও বাংলাদেশে অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট এক্সিস্ট করে, এবং ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে মানুষরা সাকসেসফুল হয়, এবং তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়েও মানুষ অনেক সময় অনেক হ্যাপি হতে পারে। অলরাইট, সো এর পাশাপাশি ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে তুমি বিজ্ঞানী হতে পারো, আইনজীবী হতে পারো, এমনকি তুমি এন্টারপ্রেনার বা উদ্যোক্তাও হতে পারো। মানে তুমি নিজের একটা উদ্যোগ, নিজের একটা ব্যবসা, নিজের একটা ছোট পুঁজি থেকে অনেক বড় বিশাল কিছু করতে পারো। সবাইকে যে ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। অলরাইট, ওকে। সো এখন আমি ডেকে নিচ্ছি তন্ময় আর মেহেদিকে, ওরা এক্সপ্লেইন করবে তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট। অলরাইট, সো আসছে তন্ময় আর মেহেদি। থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই। সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের তন্ময় ভাইয়া আছি তোমাদের সাথে। হ্যালো, আমাদের সাথে কি আছে আমাদের অবস্থা মেহেদি সবার? মোহাম্মদ ভাইয়া। আমি ডক্টর মেহেদি মোহাম্মদ। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? সো ভাইয়া তাহলে হ্যাঁ, ঢাকা alright. ভার্সিটি So, নিয়ে আমরা আলোচনা করি এবার। তোমরা এইচএসসি 24 এর পরীক্ষার্থী, সো বেশি টাইম নিব না। তোমাদের এইচএসসি পরীক্ষার পরেই বেসিক্যালি মূল টার্গেটটা থাকে তোমাদের সপ্তাহের একটা বিশ্ববিদ্যালয়। সো যারা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ বা যারা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, সো মেহেদি আমার সাথে এগ্রি করবে যেহেতু ও একজন ডাক্তার। সো আমরা যখন ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেই, আমাদের কিন্তু ওটার সাথে প্যারালালি একটা সেকেন্ড চয়েস হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকটা স্টুডেন্টেরই টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট। এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের একটা প্রাইম টার্গেট থাকে বলতে পারো। সো তারই ধারাবাহিকতায় তুমি ইভেন ইফ মেডিকেল প্রিপারেশন নাও বা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট হও, তোমার কিন্তু
প্রাইমারি টার্গেট হিসেবে মানে তোমার অপশন বি হিসেবে অনেকের তো অপশন প্রথম অপশন হিসেবেই থাকে, বা প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাটলিস্ট সেকেন্ড অপশন হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটটা থাকে। সো তারই ধারাবাহিকতায় আমরা প্রতি বছরের মতো এই বছরও তোমাদের সবার জন্য অনেক বড় পরিসরে আমাদের ভার্সিটি এ ইউনিট প্লাস গুচ্ছ এডমিশন কোর্স, আমাদের ভার্সিটি এ ইউনিট কোর্স ফর ঢাকা ইউনিভার্সিটি লঞ্চ করতে যাচ্ছি। মেহেদি, জি, আমি যদি বলি একটু আপনি যে বললেন না অনেকে সেকেন্ড অপশন রাখে, বা আমি চিন্তা দেখছি ছোটকাল থেকে অনেকে স্বপ্নই থাকে ঢাকা ইউনিভার্সিটি পড়বে, কারণ Exactly. যখনই সে ওই জায়গাটা এরিয়া ঘুরে দেখে এত বড় ইউনিভার্সিটি, বাবা বাবা এত এই ইউনিভার্সিটি দেখার পরে ছোটকাল থেকে সে যদিও ডাক্তার হওয়ার ইচ্ছা, সে ডাক্তার হইতে চায়, কিন্তু ডাক্তার হতে চায় ঢাকা ইউনিভার্সিটি থেকে, ব্যাপারটা এরকম আর অনেকটা এরকম। Right. So, ঢাকা Also- ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন মোটামুটি সবাই দেখে, সবাই একবার দেখে সবাই Also, দেখে ফেলে মানে যারা দেখা গেল যে মানে তুমি পরীক্ষা দিছো, তোমার পরীক্ষায় আসানোর রেজাল্ট হয় নাই, তারপরও এরপরে দিয়ে তুমি কিন্তু ট্র্যাক চেঞ্জ করে ওই ঢাকা ইউনিভার্সিটিকেই টার্গেট করো। আর So, মেডিকেলের ক্ষেত্রে কিন্তু এটা অনেক অনেক বেশি বেশি হয়, হয়, যে right, right. সবার তো স্বপ্ন পূরণ হয় না মেডিকেলে, বাট ঢাকা ভার্সিটিতে মোটামুটি স্বপ্ন পূরণ হয় যদি ভালো করে পড়াশোনা করে, বেসিক থেকে পড়াশোনা করে আসো। যদি মনে হয় যে আমি একটু ভালো করে ভার্সিটি সহ পড়াশোনা করব, যাদের প্ল্যানে মাথায় একটু থাকে যে হ্যাঁ আমি ঢাকা ভার্সিটি সহ পড়বো, সেক্ষেত্রে কিন্তু মেডিকেলে যদি মিস হয়ে যায় ঢাকা ভার্সিটি কিন্তু মিস হয় না ইন জেনারেল। ওকে, সো একজন জিজ্ঞেস করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে কত পয়েন্ট লাগে। সো আমি একটু ছোট্ট করে বলে দিই। তুমি এসএসসি তে মিনিমাম তোমার 3.5 লাগবে, এইচএসসি তেও তোমার মিনিমাম 3.5 লাগবে, এসএসসি এন্ড এইচএসসি দুইটা মিলাই তোমার 8 এর উপর থাকা লাগবে, তাহলেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা। সো অলরাইট, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এর এডমিশন কোর্স 2024-এ তোমাদের জন্য কি কি থাকতেছে চলো আমরা দেখে আসি। তো প্রথমত হচ্ছে আমরা তোমাদের জন্য রাখতে যাচ্ছি 6টা বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা এবং ইংলিশ। এই 6টা বিষয়ের উপর তোমাদের টোটাল 120টা লাইভ ক্লাস হবে। সো এই ক্লাসগুলোতে আমরা তোমাদেরকে বেসিক প্র্যাকটিস অ্যান্ড রিভাইজ এই স্ট্র্যাটেজি মেনটেন করে, বেসিক প্র্যাকটিস রিভিশন অ্যান্ড রিপিট এই স্ট্র্যাটেজি মেনটেন করে তোমাদেরকে পড়াবো। সো দ্যাট যারা এইচএসসির পরেও অনেক থাকে না, অনেকেই এইচএসসিতে খুব ভালো করে লেখাপড়া করতে পারে না, বাট পরীক্ষার আগে 4-5 মাস সে চায় একটা স্ট্রং প্রিপারেশন নিবে। সো এই ক্ষেত্রে আমরা আমাদের ক্লাসগুলোতে মানে এডমিশন স্ট্যান্ডার্ড পড়ানোর পাশাপাশি বেসিকেরও কিছু কিছু জিনিস আমরা বেসিক থেকে একদম শুরু করব, বেসিক থেকে শুরু করব, Right. সে দেন তোমার এডমিশনে যা যা লাগবে সবকিছু আমরা ক্লাসের মধ্যে শেষ করে দেব। এক্স্যাক্টলি। সো এরপর থাকছে এই যে 120টা লাইভ ক্লাস, এই 120টা লাইভ ক্লাসের জন্য 120টা লেকচার স্লাইড, মানে টিচাররা তোমাকে বোর্ডের মধ্যে যে স্লাইডগুলো পড়াবে ওইগুলার অ্যানোটেটেড লেকচার স্লাইড সহ তোমরা পেয়ে যাবা। অলসো এই চ্যাপ্টারগুলোর বা এই যে প্রত্যেকটা সাবজেক্টের যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা লেকচার শিটও কিন্তু তোমাদের জন্য থাকবে। এছাড়া আমাদের আরেকটা স্পেশাল ফিচার হলো তোমাদের জন্য আমরা এবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজির আলাদা আলাদা প্র্যাকটিস শিট দিব, চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস শিট। তো এই প্র্যাকটিস শিটগুলা তোমাদের এডমিশনকে আরো অনেক বেশি বুস্ট করবে, কারণ তোমরা একটা চ্যাপ্টার ফুল পড়বা, পড়ার পরে যখন তুমি ওই চ্যাপ্টারে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ প্র্যাকটিস করবা তখন কিন্তু তোমার এডমিশনের প্রিপারেশনটাই মানে অনেক দূর আগে যাবে। আমার ক্ষেত্রে মনে হয় আর এই যে প্র্যাকটিস জিনিসটা কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে খুব জরুরি, খুব জরুরি। কারণ একটা জিনিস কি দেখো, তুমি পড়াশোনা অনেক পড়ছো, তুমি এইচএসসি পরীক্ষা দিচ্ছ, অনেক কিছুই পড়তেছো, বাট যখন তুমি প্র্যাকটিস করতে যাবে তখন তুমি দেখবা যে অনেক কিছু তুমি জানো যে আমি পারি, বাট এক্সাম দিতে গেলে ভুল হয়ে যায় আমাদের, কারণ এগুলো এমসিকিউ আছে, কিছু শর্ট পোরশন দেওয়া লাগে। সো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস না করলে না তোমার মনে থাকবে না, সো প্র্যাকটিস করতে হবে। ওকে, সো এরপরেও থাকছে তোমাদের জন্য এক্সাম। এডমিশনের প্রিপারেশন নিতে এসে সবচাইতে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সাম দেওয়া। আমাদের অনেক স্টুডেন্ট এডমিশনে খারাপ করার যেটা মেইন রিজন আমরা দেখি সেটা হচ্ছে এক্সাম দিতে ভয় পায়। যখন সে এডমিশনের কোচিং করে সে এক্সাম দিতে ভয় পায়, সো এক্সাম দিতে ভয় পাওয়া যাবে না। সো তোমাদের এক্সাম ভীতি কাটায়ে মেইন এক্সামের জন্য একদম প্রপারলি তোমাদেরকে ইউজ টু করাইতে আমরা প্রত্যেকটা ক্লাসের পরেই কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ক্লাস মানে ক্লাস ভিত্তিক ক্লাসের পরেই ডেলি এক্সাম হবে। এছাড়া উইকলি এক্সাম, 19টা উইকলি এক্সাম, 120টা ডেলি এক্সাম হবে, 19টা উইকলি এক্সাম হবে, এছাড়াও 15টা ফাইনাল মডেল টেস্ট হবে। এছাড়াও এবছর তোমাদের জন্য আরো একটা স্পেশাল একটা গিফট হচ্ছে প্র্যাকটিস কুইজ ব্যাংক। তো এই যে তোমাদেরকে এই কুইজ ব্যাংকটা দিয়ে দিব, এই কুইজ ব্যাংকে তোমরা ইচ্ছা মতন তোমরা প্র্যাকটিস করতে পারবা। প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের প্র্যাকটিস তোমরা ইচ্ছা মতন করতে পারবা, সো দ্যাট তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা অলওয়েজ নেক্সট লেভেলে থাকে। অলরাইট, সো
লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাদের জন্য আমরা প্রতি বছরের নেই এই বছরও জুম ডাউট সলভ ক্লাস আয়োজন করতে যাচ্ছি, যেখানে তোমরা একটা চ্যাপ্টারে পড়ে বা তোমাদের যত ধরনের ডাউট থাকবে, তোমাদের ফিজিক্সের যত ধরনের ডাউট আছে তার জন্য আমরা ফিজিক্সের জুম ডাউট সলভ ক্লাস দিব। আমাদের অভিজ্ঞ ডাউট সলভ টিচাররা থাকবে তোমাদের সাথে বসে, তোমাদের 1-to-1 সেশন করে তোমাদের যা যা প্রবলেম সবগুলো ডাউট তোমাদের খুব সুন্দর করে ক্লিয়ার করে দিবে। সো দ্যাটস অল, আমাদের কোর্সের এই হলো প্ল্যান। আমরা 6টা বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, 120টা লাইভ ক্লাস, 120টা লেকচার শিট, লেকচার স্লাইড, ডেইলি এক্সাম 120টা, 19টা উইকলি এক্সাম, 15টা মডেল টেস্ট, প্র্যাকটিস, কুইজ ব্যাংক, জুম ডাউট সলভ, এই পুরো জিনিসগুলোর কম্বিনেশনে আমরা আমাদের এই বছরের ঢাকা ইউনিভার্সিটি 2024-এর এডমিশন কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি। অলরাইট, আমি এরপর ডেকে নিব ফারহান ভাইকে ফর বি ইউনিট। ওকে, অল রাইট। সো আমরা চলে আসছি, আমি আর দুর্জয়, আমরা গত বছরও বি ইউনিটের ক্লাস নিয়েছি, এই বছর আমরা বি ইউনিটের ক্লাস নিব। সো আমাকে একটু তোমরা কমেন্টে লিখে জানাও যে আমরা কারা কারা বি ইউনিটের জন্য ইন্টারেস্টেড স্টুডেন্ট আছি। আমি দুর্জয়কেও রেখেছি আমার পাশে, কারণ তোমাদের যে কোনো বি ইউনিট রিলেটেড প্রশ্ন যাতে ও উত্তর করতে পারে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে লিখে জানাও। একজন কমেন্ট করেছিল, ভাইয়া কোন কোন সাবজেক্ট পড়ানো হবে। তুমি যে ইউনিটে পরীক্ষা দিবা, এ, বি অথবা সি ইউনিট, সেই ইউনিটের ভর্তি পরীক্ষায় যতগুলো সাবজেক্টের প্রশ্ন আসবে সবগুলো সাবজেক্ট আমরা পড়াবো একই কোর্সের মধ্যে, আলাদা করে কোনো পরিশ্রম করতে হবে না বা আলাদা করে কোথাও ভর্তি হতে হবে না। একটা প্রশ্ন এসেছিল, ভাইয়া কোর্স ফি কত? আমাদের অ্যাডমিশনের কোর্স ফি 3500 টাকা, তবে আজকের জন্য একটা স্পেশাল অফার আছে, শুধুমাত্র এই লাইভটা যারা দেখবা তারাই পাবা। সো এই লাইভটার লাস্টের দিকে তোমাদেরকে রায়ান ভাইয়া এসে, এস এম আর রায়ান ভাইয়া এসে তোমাদের ডিসকাউন্ট একটা অফার আছে, সেই ডিসকাউন্ট অফারটা তোমাদেরকে রিভিল করবে। ওকে, আমি বি ইউনিট আফরিন আক্তার। অল রাইট, বাকিরাও বলো শুধু ডিউতেই কি এই ভার্সিটি এটা দিয়ে পরীক্ষা দিতে পারবা কিনা? আমাদের এই কোর্সটার মেইন ফোকাস ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সাবজেক্টগুলো, যেই টপিকগুলো অন্যান্য ইউনিভার্সিটির জন্য ম্যাচ করে, সেখান থেকেও তুমি এখান থেকে হেল্প পাবা। বাট আমাদের আবারও বলছে, ঢাকা ইউনিভার্সিটি এই কোর্সগুলোর মেইন ফোকাস হচ্ছে। অল রাইট, সো আমরা এবার একটু দেখি যে আমাদের এই কোর্সে, বি ইউনিট কোর্সে কি কি আছে। প্রথমেই একটু যদি দুর্জয় বলিস 3টা বিষয় কি কি, আর 60টা লাইভ ক্লাস। আমরা সবাই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 3টা বিষয়ের উপর পরীক্ষা প্রশ্নগুলো হয় আর কি, সাধারণত বাংলা, ইংলিশ এবং জিকে। বাংলাতে আবার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার আছে, ইংলিশে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, জিকে আবার আন্তর্জাতিক বাংলাদেশ আছে। বাট ওভারঅল 3টা বিষয়ের প্রশ্ন হয়ে থাকে। সো ওই 3টা বিষয়ের উপরে আমরা তোমাদের ক্লাস নিব, যেখানে 60টা 60 লাইভ ক্লাসেস হবে তোমাদের। অল রাইট, একটা প্রশ্ন এসেছে দুর্জয়, কত পয়েন্ট লাগে পরীক্ষা দেওয়ার জন্য বি ইউনিটে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যদি তুমি পরীক্ষা দিতে চাও, একটা ব্যাপার তোমরা নিশ্চয়ই জানো যে তুমি যদি এ ইউনিটেরও হও বা সি ইউনিটেরও হও, তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। তো আমি ওই কথাটাতে আপাতত যাচ্ছি না, ধরে নিলাম তোমার মানবিকে, তুমি এইচএসসিতে মানবিকেই ছিলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, তোমার মিনিমাম 3 পয়েন্ট করে থাকা লাগবে, আমি যদি ভুল না হই। এইচএসসি এসএসসি দুইটাতে মিনিমাম 3 পয়েন্ট করে থাকা লাগবে, বাট দুটোকে আবার যোগ করলে 7.5 থাকা লাগবে। রাইট, বাট এখানে একটা জিনিস বলে নেই, তুমি সায়েন্সের হলে কিন্তু রিকোয়ারমেন্টটা আরেকটু বেশি। অর্থাৎ তুমি যদি সায়েন্স থেকে বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, তাহলে তোমাকে এসএসসিতে অ্যাটলিস্ট 3.5, এইচএসসিতে অ্যাটলিস্ট 3.5 এবং দুটো মিলিয়ে অ্যাটলিস্ট 8 থাকা লাগবে। বাট তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও, এসএসসিতে তোমাকে অ্যাটলিস্ট মিনিমাম 3 থাকা লাগবে, এইচএসসিতে মিনিমাম 3 থাকা লাগবে এবং দুটো মিলিয়ে 7.5 থাকা লাগবে। সো এইটা একটু ভ্যারি করবে, তুমি সায়েন্স, কমার্স থেকে আর্টস, এটার উপর ডিপেন্ড করে। বাকিদেরও যা যা কিছু প্রশ্ন সেগুলো আমরা একটু ঝটপট লিখে ফেলি। তারপরে আমরা দেখি যে এরপরে আমাদের লেকচার শিট, লেকচার স্লাইড, জিকে ইত্যাদি ইত্যাদি কি কি জিনিসপত্র একটু আলোচনা যদি শুনি। ওকে, আমি যেহেতু ইংলিশ পড়াই, আমি ইংলিশটা নিয়ে একটু কথা বলি। আমরা এই যে 60 লেকচার শিটের কথা বলছি, ইংলিশে আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি শিক্ষার্থী আটকে যায় রিটেন পার্টটাতে। সো আমাদের এই লেকচার শিটে কিন্তু আমরা খুবই ওয়েল রিসার্চ রিটেন পার্টের উপর, ইভেন এমসিকিউ এর উপর লেকচার শিটগুলো থাকছে। একইভাবে বাংলার ক্ষেত্রেও রিটেনের লেকচার শিটও পাবা, আবার তুমি এমসিকিউ এর জন্য তোমাকে প্রিপেয়ার করবে। সেম জিকের ক্ষেত্রেও, জিকেতে যদিও রিটেন নাই, বাট জিকের জন্য আমরা স্পেশাল কি রেখেছি, একটা বই আছে আমাদের, যে বইটা তোমরা এই কোর্সে যারা ভর্তি হবা তারা এই বইটা আমাদের পিডিএফটা, বইয়ের যে অনলাইন ভার্সনটা সেটা তোমরা পেয়ে যাবা। একটা প্রশ্ন আমি দেখেছিলাম যে ভাইয়া কত নম্বরের পরীক্ষা হয়, কত মার্কসের পরীক্ষা হয়, এটা কি দুর্জয় বলতে চাস নাকি আমি বলবো? ভাই প্লিজ বলেন। ওকে, অলরাইট। সো আমাদের ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের পরীক্ষা 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে লিখিত পরীক্ষা আর একটা হচ্ছে তোমার এমসিকিউ এক্সাম। সো যারা এমসিকিউতে পাস করে শুধুমাত্র তাদেরই লিখিত পরীক্ষার খাতাটা চেক করা হয়। তার মানে তুমি যদি লিখিত পরীক্ষা অনেক ভালো পরীক্ষা দাও, সবার চেয়ে সেরা দাও, কিন্তু তুমি যদি এমসিকিউতে ফেল করো তাহলে কিন্তু তোমার খাতা চেক করা হবে না। এখন আসি ট্র্যাকে আসি যে আসলে কত নম্বরের পরীক্ষা।
টোটাল যে এমসিকিউ পরীক্ষা সেই এমসিকিউ পরীক্ষাটা হচ্ছে 60 মার্কস। এই 60 মার্কসের মধ্যে তোমার 30 মার্কস হচ্ছে জিকেতে, 15 জিকে ইন্টারন্যাশনাল, 15 জিকে ন্যাশনাল, অর্থাৎ সাধারণ জ্ঞান জাতীয় বাংলাদেশ নিয়ে প্রশ্ন আসে, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক 15 করে 30, আর 15 আসে বাংলায়, 15 আসে ইংরেজিতে। এভাবে আসে তোমাদের কত? এভাবে আসে তোমাদের 60 মার্কস এমসিকিউর জন্য আসে। আর লিখিততে কত আসে? লিখিততে 40 নম্বর, ওইখানে জিকের কোনো প্রশ্ন হয় না, বাংলার 20, ইংলিশের 20। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আর আরেকটা জিনিস একটু বলি, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট কিন্তু বাকি অন্যান্য ইউনিটের চেয়ে অপেক্ষাকৃত সহজ চান্স পাওয়া, বিকজ এখানে মাত্র 3টা সাবজেক্ট পড়তে হয়, বাংলা, ইংলিশ আর জেনারেল নলেজ। বাংলার ইংলিশ এটা তো দুর্জয় আমরা ক্লাস 1 থেকে পড়ছি অলরেডি, সো 12 বছর অলরেডি বাংলা ইংলিশ পড়ে আসছি। জাস্ট বি ইউনিটের জন্য তোমাদের শুধু জেনারেল নলেজটা পড়লেই হবে আর কি, হয়ে যাবে, কোনো প্যারা নেই। অলরাইট, তারপরে হচ্ছে আমাদের কি আছে? তারপর হচ্ছে পরীক্ষাগুলা। ইয়েস, এই যে দেখো আমরা তোমাদেরকে 60টা ক্লাস নিচ্ছি, 60টা ক্লাসের এগেইনস্টে 60টা তোমাকে লেকচার শিট বা স্লাইড দিচ্ছি, এবং প্রত্যেকটার বিপরীতে কিন্তু আমরা তোমাদেরকে একটা করে ডেইলি এক্সামও নিচ্ছি। দ্যাট মিনস তুমি নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য আর অন্য কিছুর দরকার নাই। তুমি এই কোর্সে আসলে তুমি প্রত্যেকদিন ক্লাস করছো, নিজেকে ঝালাই করার জন্য পরীক্ষা দিচ্ছ, আর কি লাগে? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্র্যাকটিসের কিন্তু বিকল্প নাই, স্পেশালি ইংলিশ বা বাংলার কথা যদি বলি। তারপর 16টা সাপ্তাহিক এক্সাম থাকছে, উইকলি এক্সাম। মানে ধরো তোমাকে আমরা পুরো সপ্তাহে যতগুলো ক্লাস নিলাম, নেওয়ার পর এখন তুমি চাচ্ছ যে আচ্ছা ভাইয়া এতদিন তো বাংলার জন্য একটা পরীক্ষা দিয়েছি, ইংলিশের জন্য একটা খুচরা পরীক্ষা দিয়েছি, এখন আমি চাচ্ছি সবগুলোকে একসাথে করে একটা পরীক্ষা দিতে। এটার জন্যই মিললে তোমাদের জন্য এই সাপ্তাহিক এক্সাম বা উইকলি এক্সাম। তুমি উইকলি এক্সাম দেওয়ার পর সন্তুষ্ট হচ্ছ না, ভাইয়া আমি এখন চাচ্ছি পুরো বিষয় আমি পর্যন্ত সব পড়ে ফেলছি, সবগুলোকে একটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদরে পরীক্ষা দিতে চাই। ওইটার জন্য আমরা নিয়ে এসেছি ফাইনাল মডেল টেস্ট। শুধু একটা না, 10টা ফাইনাল মডেল টেস্ট। ওই মডেল টেস্টে শুধু কি এমসিকিউই হবে না ভাইয়া, রিটেন থেকেও আমরা তোমাদেরকে প্রশ্ন করবো, অর্থাৎ রিটেনের উপরও মডেল টেস্ট পরীক্ষাগুলো হবে তোমাদের। অলরাইট, অ্যান্ড ফাইনালি ডাউট সলভিং ক্লাসগুলো এগুলো আমরা জুমে নিয়ে থাকি, অর্থাৎ তোমাদেরকে আমরা ফেসবুকে যে লাইভ ক্লাসগুলো নিচ্ছি সেখানে তো তোমরা আমাদেরকে প্রশ্ন করছো, তার বাইরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে যেটা তোমরা সরাসরি আমাদের কাছ থেকে জেনে নিতে চাও, যে ভাইয়া দিনে কতক্ষণ পড়ালেখা করতে হবে, ভাইয়া রাতে কতক্ষণ ঘুমাতে হবে, ভাইয়া কখন ঘুম থেকে উঠবো, ডেইলি রুটিনটা কেমন হওয়া উচিত, এই ধরনের কোনো প্রশ্ন যদি থাকে সেগুলোও তোমরা আমাদেরকে জুমে জিজ্ঞেস করতে পারো। তার পাশাপাশি একদম এক্স্যাক্ট পড়ার টপিক নিয়ে যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে সেটাও কিন্তু তোমরা আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। সো আমরা অলরেডি এ ইউনিট দেখে ফেলেছি, আমরা বি ইউনিট দেখে ফেলেছি, এবার সি ইউনিট বা ব্যবসা শিক্ষা বিভাগে যারা স্টুডেন্ট তারা হাত তোলো, তোমাদের জন্য চলে আসছে তোমাদের প্রিয় রায়ান ভাইয়া এবং মাহিন ভাইয়া। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের রায়ান ভাইয়া। তোমরা যারা আগে আমাদের কোর্স করেছো ব্যবসা শিক্ষা বিভাগের, দেখেছো আমি কিন্তু প্রতি কোর্সে আছি, আমি ফাইন্যান্স পড়ি, এবং আমার সাথে আছে তোমাদের মাহিন, আমি আব্দুল্লাহ ভাই, আমি তোমাদের অ্যাকাউন্টিং পড়াই। বাই দ্য ওয়ে, আমরা এখন সি ইউনিট নিয়ে কথা বলছি। আমরা দুজনেই কিন্তু ঢাকা ভার্সিটির সি ইউনিট লেখাপড়া করেছি। সো আমরা যে গাইডলাইন তৈরি করেছি এমনভাবেই করেছি যেটা তোমাদের কাজে লাগবে, বা তোমাদের যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই তোমাদেরকে দিব, বেশি দিব না, কম দিব না, জানো ওই কম সময়ের মধ্যে তোমাদের ল্যাকিংস না থেকে যায়, আবার তোমাদের যেন আবার ওভারলোড না হয়ে যায়। আমরা সবকিছু মাথায় রেখে কিন্তু আমাদের এই কোর্সটি সাজিয়েছি। তো চলো আমাদের এই কোর্সে কি আসে আমি যদি শুরু করি। আমাদের সবার প্রথমে চলে এসেছে অ্যাজ ইউজুয়াল আমাদের কতগুলো সাবজেক্ট, সব মিলে থাকবে আমাদের 6টা সাবজেক্ট। ভাইয়া 6টা সাবজেক্ট কেন? কারণ হচ্ছিল আমাদের 6টা সাবজেক্টের মধ্যে আমি যদি বলি, আমাদের হচ্ছিল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংলিশ। একটা মজার কথা বলে রাখি, বাংলাদেশে যত রকম বিজনেস ফ্যাকাল্টি আছে, গুচ্ছ বলো বা যত রকম আমাদের ব্যবসা শিক্ষা বিভাগে লেখাপড়া হয় বা ভর্তি পরীক্ষা হয়, সব ভর্তি পরীক্ষাতে এই 4টা বিষয় কিন্তু ম্যান্ডেটরিলি তোমাদের উত্তর করতে হয়। এখন ভাই তাহলে আর 2টা সাবজেক্ট কি? আর 2টা হচ্ছিল ফাইন্যান্স, আর একটা হচ্ছিল মার্কেটিং। এখন অনেকে বলতে পারো ভাইয়া আমি তো মার্কেটিং পড়ছি, আমার ফাইন্যান্স ছিল না। অনেকে বলো ভাই আমার ফাইন্যান্স ছিল, মার্কেটিং ছিল না। বা ঢাকা ভার্সিটিতে 2টা থেকে প্রশ্ন হয়, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে আমাদের যে ভর্তি পরীক্ষা হয় এই 4টা আমাদের অ্যান্সার করা লাগবেই, ম্যান্ডেটরি করতে হবেই। আর তোমরা এই 2টা বিষয় থেকে যে কোনো একটা উত্তর করলে হবে, অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে মোট 5টা বিষয়ের উপরে, 5টা বিষয় পরীক্ষা হবে মোট 100 নম্বরে। এর মধ্যে 60 হবে তোমাদের এমসিকিউ, আর তোমাদের বাকি 40 হবে হচ্ছিল রিটেন।
আর আরো 20 নাম্বার থাকবে, যে 20 নাম্বার তোমাদের আসবে হচ্ছিল এইচএসসি রেজাল্ট থাকে। সো বেসিক্যালি 120 নাম্বারের পরীক্ষা, এর মধ্যে এই দুটো তোমাদের ভর্তি পরীক্ষার উপর হবে। আরো যে 20 নাম্বার, এই 20 নাম্বার কিন্তু তোমাদের কয়দিন পরে যে পরীক্ষা হবে সেখান থেকে আসবে। তোমরা যদি মনে করো এসএসসি, ও ভালো কথা, এসএসসি তে হয়ে গিয়েছে, সো এসএসসি থেকে 10 নাম্বার, এইচএসসি থেকে 10 নাম্বার, তোমরা যত জিপিএ পাবে সেইটা ইনটু 2। মনে করো তুমি এসএসসি তে পেয়েছো 4.5, সো 4.5 ইনটু 2 কত হলো 9, আর এইচএসসি তে পাবা তুমি ইনশাআল্লাহ মনে করো জিপিএ 5, সো 5 ইনটু 2 10, সো 10 প্লাস 9 ইকুয়াল টু 19 হয়ে যাবে। এইভাবে তোমাদের এসএসসি রেজাল্ট হবে। আর তোমাদের এইখানে 60টা মোট, চারটি তো ম্যান্ডেটরি, এর মধ্যে বাকি যে দুইটার মধ্যে একটা চুজ করা। ধরো তুমি ফাইন্যান্স চুজ করলা, সো তোমার এই 5টা বিষয়ের উপরে মোট 5 বারং 60টা এমসিকিউ এবং 5 40 নাম্বার রিটেন পরীক্ষা হবে। এইভাবে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে। এইটা গেল আমাদের 6টি বিষয়। 6টি বিষয়ের উপরে ইন টোটাল 67টি লাইভ ক্লাস হবে। এখন ভাই সবগুলো কি ইকুয়াল? অবভিয়াসলি না। সবচেয়ে বেশি টাফ কোনটা? ইংলিশ। ইংলিশের ক্লাস সংখ্যা 14টা হবে। এরপরে কোনটা টাফে? আমাদের অ্যাকাউন্টিং, অনেক ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার আছে, অ্যাকাউন্টিং এর ক্লাস বেশি। এর তুলনায় ফাইন্যান্স বা ম্যানেজমেন্ট কম্পারেটিভলি বা মার্কেটিং একটু ইজি, সেখানে আমরা 10টা 11টা করে ক্লাস করবো। সো আমাদের ওভারঅল কোর্সটা কমপ্লিট করতে যতগুলো ক্লাস প্রয়োজন আমরা ঠিক ওইভাবে আমাদের আউটলাইন ক্রিয়েট করে আমরা ততগুলোই কিন্তু ক্লাস দিয়েছি। এটা ছিল আমাদের লাইভ ক্লাস। দেন আমাদের লেকচার শিডিউল চলে আসি। যতগুলো ক্লাস, মনে করো আজকে আমি একটা ম্যানেজমেন্ট একটা টপিকের উপরে, নেতৃত্বের উপরে ক্লাস করলাম, সো আজকের ক্লাসের টপিক নেতৃত্ব, নেতৃত্বের উপরে তোমরা একটা লেকচার শিট পেয়ে যাবে। অনেক সময় তোমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা এক্সট্রা লেকচার শিটও দিব যেখানে প্রয়োজন। আর আমাদের প্রতি ক্লাসের উপরে একটা করে লেকচার শিট তোমরা পেয়ে যাবা। এর সাথে তোমরা পেয়ে যাবা কোয়েশ্চেন ব্যাংক এবং প্র্যাকটিস কোয়েশ্চেন ব্যাংক বা কুইজ ব্যাংক। অর্থাৎ তোমরা এর বাইরেও প্রায় 10,000 এমসিকিউ সম্মিলিত একটা কোয়েশ্চেন ব্যাংক পাবা, যেটা থেকে তোমরা তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করবে। অনেক জায়গায় যেটা হয়, পোলাপন শুধু এমসিকিউ প্র্যাকটিস করে, বেশি মানে এমসিকিউ প্র্যাকটিস করে যদি তাদের কনসেপ্ট ক্লিয়ার করে ফেলে আর কোথাও আটকায় না। সো এই ছিল আমাদের ক্লাস, কতগুলো বিষয় হবে, কতগুলো ক্লাস, সাথে লেকচার শিট। এরপরে আছে আমাদের, ওকে, আমরা যদি এই পার্টটায় যাই, যে আমরা তো ক্লাস করলাম, লেকচার শিট পেলাম, সবকিছু পেয়ে গেলাম, আমি এই পার্ট থেকে একটা ছোট্ট কনফিউশন ক্লিয়ার করেই সামনে আগে। সো অনেকের কনফিউশন থাকে যে ভাইয়া ফাইন্যান্স দাগাবো নাকি মার্কেটিং দাগাবো, আমার তো ফাইন্যান্স ছিল না, তাও কি আমি ফাইন্যান্স দাগাবো? আবার ফাইন্যান্স যদি না দাগে, যদি মার্কেটিং দাগাই, তাহলে কি আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়তে পারবো কি পারবো না? তাদের জন্য বলে রাখি, তুমি যেই সাবজেক্টে এক্সাম দাও না কেন, এটা কোনো ডিপেন্ডেন্সি থাকে না। তোমার এক্সামের মার্কটা তোমার অ্যাকচুয়াল মার্ক হিসেবে কনসিডার হবে। তুমি ফাইন্যান্সে পরীক্ষা, তুমি যদি ফাইন্যান্সে সাবজেক্টটা কোনো এমসিকিউ অ্যান্সার না করো, তুমি মার্কেটিং থেকে অ্যান্সার করলা, তাও কোনো সমস্যা নেই। তুমি যদি মার্কেটিং অ্যান্সার না করে ফাইন্যান্স থেকে অ্যান্সার করো, তাও কোনো সমস্যা নেই। তোমার অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটাই কনসিডার হবে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, অনেকে বলে যে ভাইয়া ফাইন্যান্স অনেক সময় কঠিন প্রশ্ন হয়, মার্কেটিং এর প্রশ্ন সহজ হয়। কিন্তু গতবারের পরিসংখ্যান এটা কিন্তু বলে না। গতবারে কিন্তু মার্কেটিং এর প্রশ্ন কঠিন হয়েছে, ফাইন্যান্সের প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে। সো এক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বলবো, একটাই সাজেশন, তোমার এইচএসসি তে যেটা ছিল তুমি সেটাই পরীক্ষা দিবে। যদি তোমার দুইটাই থেকে থাকে, তাহলে তুমি যেটা ভালো পারো, যে এখন ভাইয়া ভালো পারি সেটা কেমনে বুঝবো, তাদের জন্য এই যে দেখো আমাদের যে একটা কুইজ ব্যাংক আছে না, কুইজ ব্যাংকে তুমি পরীক্ষা দিয়ে বুঝতে পারবে যে আচ্ছা তুমি ফাইন্যান্সে ভালো করছো নাকি তুমি মার্কেটিং এ ভালো করছো। যদি তুমি দেখো তুমি মার্কেটিং এ ভালো করতেছো, তাহলে তুমি মার্কেটিং থেকে অ্যান্সার করবে। যদি দেখো তুমি ভাইয়া ফাইন্যান্সে ভালো করছো, তাহলে তুমি ফাইন্যান্স থেকে অ্যান্সার করবে। খুব সহজ হয়ে গেল ব্যাপারটা। আসো এবার আসি আমাদের ডেইলি এক্সামের ব্যাপারটা। আমরা তো খুব সুন্দর মতো ক্লাসগুলো করলাম, ক্লাসগুলো করার পর প্রত্যেকটা ক্লাসে লেকচার শিট পেয়ে গেলাম। এখন কি বাসায় পড়াশোনা করতে হবে। এখন পড়াশোনা তোমরা করেছো নাকি করোনি, তার তো একটা জাজমেন্ট লাগবে। কেমনে জাজ করবে নিজেকে? তো তাদের জন্য আছে আমাদের 67টা ডেইলি এক্সাম। মানে তোমরা যতগুলো ক্লাস করবে, প্রত্যেকটা ক্লাসের পরে একটা করে ডেইলি এক্সাম থাকবে। মানে ক্লাস করা শেষ, তোমার এরপরে পরীক্ষা দেওয়া শুরু। ক্লাস করছি, বাসায় পড়াশোনা করছি, এরপর একটা পরীক্ষা দিব। দেখবো যে আমি ক্লাসে প্রপারলি পড়াশোনা যেগুলো করানো হয়েছে সেগুলো বুঝতে পেরেছি নাকি পারিনি। তারপরে থাকতেছে এই যে ডেইলি এক্সাম তো দিয়ে দিলাম। এখন ডেইলি এক্সামে তো প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট হচ্ছে। এখন আমাদের তো অ্যাডমিশন টেস্টে আলাদা আলাদা সাবজেক্টের উপর বেস করে হয় না, একসাথে সব সাবজেক্ট হয়। এর জন্য কি ভাই আমাদের থাকছে উইকলি এক্সাম। একটা সপ্তাহে যা পড়ানো হবে সেই সপ্তাহের পর ওগুলোকে একসাথে করে উইকলি এক্সাম নেওয়া হবে। আবার যে জিনিসটা হবে আমাদের এখানে, প্রথম সপ্তাহ গেল উইকলি এক্সাম হয়ে গেল, সেকেন্ড সপ্তাহ যখন শেষ হয়ে যাবে, আমরা 2 সপ্তাহের যেই পড়াশোনাগুলো করলাম সেগুলো মিলিয়ে আমরা সেকেন্ড উইকের উইকলি এক্সাম দেবো। এভাবে আমাদের টোটাল 12টা উইকলি এক্সাম হবে। আর সবশেষ
এত কিছুর পরে আমার থাকবে কি ভাইয়া 3টা ফাইনাল মডেল টেস্ট, মানে আমার প্রস্তুতি যাচাই করা কোনো ধরনের স্কোপই আমরা বাকি রাখবো না। এরপরে আমাদের কি থাকতেছে, এখন ভাইয়া ক্লাস করলাম, পরীক্ষা দিলাম, সবকিছু করলাম, কিন্তু তারপরও তো কিছু না কিছু প্রবলেম থাকতেই পারে। সেই ক্ষেত্রে সমাধান কি? সো আমি যখন পড়াশোনা করছি দেখা গেছে যে আচ্ছা একটা লেকচার সলভ করছি, কিছু প্রবলেম ছিল, একটা ভাইয়ার কাছে নিয়ে গেছে, ভাইয়া এই জিনিসটা আমাকে বুঝায় দাও। তো তোমাদের জন্য আমরা সেরকম ভাইয়া এবং আপুদের ব্যবস্থা করেছি যারা ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি পড়াশোনা করছে তাদের মাধ্যমে। সো ওই মেন্টরশিপের পুলটা যে কাজটা করবে, তোমাদের এই এতগুলো প্রবলেম, সেই প্রবলেমগুলো তোমরা জড়ো করে নিয়ে আসবে, নিয়ে এসে একটা জুম সেশন হবে, নিয়ে এসে তোমাদের সেই ভাইয়া এবং আপুদেরকে বলবো যে ভাইয়া আমরা ক্লাসে পড়াশোনা করতে যে এই প্রবলেমটা ফেস করেছি, এই এমসিকিউ সলভ করতে যে এই এমসিকিউটা পারিনি, সেই ভাই এবং আপুরা সেই সবগুলো এমসিকিউ, সেই সবগুলো সিকিউ সলভ তোমাদেরকে প্রোভাইড করবে। তার মানে কি ভাইয়া প্রস্তুতির কি কোনো অংশে কোনো ঘাটতি থাকছে? আমার তো মনে হচ্ছে থাকছে না। তার কারণ আমার প্রস্তুতির ঘাটতি কোন জায়গায় ছিল? ক্লাস করেছি, পড়াশোনা করিনি, হয়তো ফাঁকিবাজি দিয়েছি, একদিন দিয়েছি, 2 দিন দিয়েছি, তারপরে কিন্তু পরীক্ষা দিতে যে আবার ধরা খেয়ে গিয়েছি। তোমাদের কিন্তু ক্লাস করবে, লেকচারে পড়াশোনা করবে, পরীক্ষা দিবে, তারপর যদি কোনো জায়গায় আটকায় যাও তার জন্য থাকতে জুম সেশন। সো ওভারঅল একটা ভালো প্রস্তুতি তোমাদের জন্য এনশিওর করতেছি আমরা। সো এরপরে কি থাকতেছে ভাইয়া? এরপরে আমাদের থাকবে আমাদের প্রিভিয়াস ইয়ারে অ্যাডমিশনের সাকসেসটা কি, যে ভাই আপনারা যা পড়াচ্ছেন, সো আপনাদের কত বছর ধরে পড়াচ্ছেন, এইটা তোমাদের যে পড়ছো আমাদের অ্যাডমিশন 5th বা 6th ব্যাচ হবে, আমরা অনেকদিন ধরে পড়াচ্ছি। এবার যদি আমরা গত 3 বছর ট্র্যাক রেকর্ড বলি, 22, 23 এবং 24 শিক্ষাবর্ষে আমাদের এই কোর্সে অলমোস্ট 15,000-এরও বেশি শিক্ষার্থী লেখাপড়া করেছে অনলাইনের মাধ্যমে। আমরা প্রতি বছরই একটু একটু করে আমাদের কোর্সে ডেভেলপমেন্ট করছি। আমরা এখন প্রথম নামিয়েছি, অনেক ফ্লস ছিল, আমরা অনেক কিছু বুঝতে পারিনি। আমরা ধীরে ধীরে যত আগিয়েছি আমরা আমাদের ভুল বুঝেছি, আচ্ছা আমাদের কোর্সে এটা ঠিক করতে হবে, এটা ঠিক করতে হবে, করতে করতে আমরা এখন খুবই একটা কম্প্যাক্ট এবং সুন্দর একটা অফারিং নিয়ে এসেছি। এবং এই যে 15টা শিক্ষার্থী পড়েছে গত 2-3 বছরে, অর্থাৎ দেখো 22, 23, 24 সালে এই 3 বছরে এই 15,500-রও বেশি শিক্ষার্থী পড়েছে। এখান থেকে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে 1400-রও বেশি শিক্ষার্থী। এই নাম্বারটা আরো অনেক বেশি হবে, কারণ সবার সাথে সবসময় কমিউনিকেশন পসিবল হয় না, কজ শিক্ষার্থীরা অনেক এরিয়া জুড়ে থাকে। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যারা চান্স পেয়েছে, কারা কারা চান্স পেয়েছে, কোন পজিশনে চান্স পেয়েছে, সবসময় আমার কাছে তথ্য আসে না। হয়তোবা এইটা যদি আমরা প্রপারলি সবার কাছে রিচ আউট করি, হয়তোবা এই সংখ্যাটা 1500-1600 বা তারও বেশি হয়ে যাবে। সো এই 3 বছরে আমাদের ঢাকা ভার্সিটিতে 1400-এর বেশি শিক্ষার্থী। আমরা যখন ঢাকা ভার্সিটিতে যাই, আমি পড়ি বিজনেস ফ্যাকাল্টিতে, তোমাদের দুর্জয় ভাইয়া পরে হচ্ছিল হিউম্যানিটিস ফ্যাকাল্টিতে, অ্যান্ড মাহিন ভাইয়া পরে, আমাদের কিন্তু প্রায় বলে ভাই আসসালামু আলাইকুম। আমি বললাম তোমরা কে? আমরা চিন্তা পারি না, কারণ আমাদের একসাথে অনেক শিক্ষার্থী ক্লাস করে। বলে ভাইয়া আমরা অমুক ব্যাচে পড়েছি আপনার কাছে। তখন বলছে আচ্ছা আমরা অমুক সালে ওই ব্যাচটা পড়েছিলাম, ওইখান থেকে চান্স পেয়েছে। তো এইভাবে অত্র ঢাকা ভার্সিটি এখন আমাদের অনেক শিক্ষার্থী লেখাপড়া করছে। এবং আমাদের টপ 100 যদি আমরা গত বছরের কথা বলি, অ্যারাউন্ড 34 জন চান্স পেয়েছে সব বাই দ্য ওয়ে। এই তথ্য কিন্তু আমাদের এ, বি এবং সি সবকিছু মিলিয়ে, এ প্লাস বি প্লাস সি ইউনিট মিলিয়ে কিন্তু আমাদের এই তথ্য, অবভিয়াসলি কোনো সিঙ্গেল ইউনিট না। সো মিলিয়ে আমাদের কিন্তু এটা ছিল আমাদের গত বছর তথ্য, অ্যারাউন্ড 34 জন টপ 100-এ আছে এই 3 ইউনিটে মিলিয়ে। সো এই ছিল আমাদের একটা ছোট গ্লিমস আমাদের সাকসেসের। এইবার আমরা যদি চলে আসি তোমাদের কি কি কোয়েশ্চেন আছে, এটা আমরা দেখবো। আমি এবং দুর্জয় ভাইয়া মিলে তোমাদের কিছু কোয়েশ্চেনের উত্তর দিয়ে ট্রাই করবো, কারণ আমরা বেশিক্ষণ রাখবো না, লাইফটা পরীক্ষা আছে কদিন পর, নিশ্চয়ই তোমরা অনেকে পড়া শুরু করে মানে পড়বে, এখন আজান দিয়ে দিয়েছে। তো আমরা একটু তোমাদের 2-4-5টা কোয়েশ্চেন নিব, নিয়ে কিন্তু আমরা আমাদের পড়া শুরু করে দেবো। বলছে ভাইয়া ডি ইউনিট নাই? না, ডি ইউনিট কিন্তু নাই, আগে ছিল। ডি ইউনিটের মাধ্যমে একটা ইউনিটের স্টুডেন্ট অথবা সায়েন্সের স্টুডেন্ট কমার্স যেত, বা কমার্স স্টুডেন্ট আর্টসে যেত, কিন্তু বর্তমানে কিন্তু সেইটা বন্ধ হয়ে গিয়েছে গত ব্যাচ থেকে। এখন যেটা হয়, সায়েন্সের যে পরীক্ষা হয় সেইখানে 3টা ইউনিটের জন্য পরীক্ষা, স্টুডেন্টের জন্য পরীক্ষা একটা দেয়, অর্থাৎ এই ইউনিটে যে পরীক্ষাটা হয় সেখানে সায়েন্সের স্টুডেন্ট পরীক্ষা দেয়, কমার্স স্টুডেন্ট পরীক্ষা দেয় এবং হিউম্যানিটিজ স্টুডেন্ট পরীক্ষা দেয়। বিজনেস ফ্যাকাল্টি যে পরীক্ষা হয় সেই একই দিনে কিন্তু যে এইচএসসি 3টা বিভাগের শিক্ষার্থীরাই একসাথে কিন্তু তারা কিন্তু পরীক্ষা দেয়। ইয়েস, তুমি চাইলে এখন বি ইউনিটটাকে ডি ইউনিট হিসেবে কল্পনা করতে পারো, কারণ ডি ইউনিটে একটা সময় পরীক্ষা হতো বাংলা, ইংলিশ আর জিকে, এখন বি ইউনিটে ওইটাই হয়, বাংলা, ইংলিশ, জিকে। সো যারা বি ইউনিট মানে আগের ডি ইউনিটের প্ল্যান করতো, ওরা এখন সেটাকে বি ইউনিট হিসেবে ভাবছে। এক্স্যাক্টলি। এরপর একদম ভাইয়া যারা সি ইউনিট থেকে কত পয়েন্ট লাগে? আচ্ছা সি ইউনিট যদি বলি, তোমাদের এসএসসি এবং এইচএসসি মিলে লাগবে সব মিলায় 7.5 পয়েন্ট। সো 7.50 লাগবে তোমরা যারা
এইচএসসি তে বিজনেস স্টাডিজ লেখাপড়া করছো এবং ঢাকা ভার্সিটি সিউনিটের পরীক্ষা দিবা, তোমাদের এসএসসি এবং এইচএসসি মিলিয়ে লাগবে 7.5 পয়েন্ট, বাট তোমাদের ইন্ডিভিজুয়ালি কিন্তু অ্যাটলিস্ট 3 পাওয়া লাগবে। মানে তুমি মনে করো এসএসসি তে পেলে 3.5 আর এইচএসসি তে পেলে 5 হবে না, অ্যাটলিস্ট 3 করে কিন্তু পাওয়া লাগবে, দুটো মিলিয়ে 7.5 পাওয়া লাগবে। একইভাবে যারা মনে করো হিউম্যানিটিস থেকে বিজনেস স্টাডিজে আসবে একই রকম রেজাল্ট পাওয়া লাগবে, আর যারা সায়েন্স থেকে বিজনেস স্টাডিজে আসবে ওদের অ্যাটলিস্ট 8 পাওয়া লাগবে এবং ইন্ডিভিজুয়ালি অ্যাটলিস্ট 3.5 পাওয়া লাগবে। এটা আমি সি ইউনিটের যত রিকোয়ারমেন্ট সেটা বললাম। ভাইয়া ক্লাস কতক্ষণ লাগবে? আচ্ছা, ক্লাস হবে আমাদের প্রত্যেকটা 2 ঘন্টা করে। সো আমাদের ক্লাসের অ্যাভারেজ ডিউরেশন হয় 2 ঘন্টা করে। আমরা এইভাবে ক্লাসগুলো ফেরি, যদি আমরা মাল্টিপল কোর্স এনরোল করি আমাদের খুব একটা ক্লাস ম্যাচ করে না। সো 2 ঘন্টা ক্লাস, আমরা ক্লাসের যে ওভারঅল টপিক শুরু থেকে শেষ পর্যন্ত 2 ঘন্টা 5 মিনিট কম বেশি হয়। পার্থ জিজ্ঞেস করছে সি ইউনিট পরীক্ষা দিয়ে কি বি ইউনিটের সাবজেক্ট পাওয়া যাবে? তুমি যদি বি ইউনিটের সাবজেক্ট পেতে চাও ডেফিনেটলি বি ইউনিটেই পরীক্ষা দিতে হবে। Exactly. আর সি ইউনিটে দিলে সি ইউনিটের সাবজেক্ট পাবা। তুমি যদি মনে করো তুমি পড়ছো, মনে করো এখন তুমি বিজনেস স্টাডিজে, তুমি বলছো ভাইয়া আমি দুজা ভাইয়ের মতো অ্যাকাউন্টিং নিয়ে পড়বো, ইংলিশ নিয়ে পড়বো, ইংলিশ না সরি ডিপার্টমেন্ট কোনটা? পিস এন্ড কনফ্লিক্ট। পিস এন্ড কনফ্লিক্ট, ইংলিশ পড়ায় পিস এন্ড কনফ্লিক্ট। তুমি বলো দুজা ভাইয়ের মতো আমি পিস এন্ড কনফ্লিক্ট ডিপার্টমেন্টে ভর্তি হবো, তখন তোমাকে কিন্তু বি ইউনিটের পরীক্ষা দিতে হবে, Yes. দিয়ে তোমাকে কিন্তু ওই সাবজেক্ট পেতে হবে। হ্যাঁ, আমিও মন্তার সাথে একমত। 2 ঘন্টা এনাফ আমার কাছে মনে হয়, কারণ 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হলে একটু কম হয়ে যায়, আবার 2 ঘন্টার বেশি হলে একটু বেশি বড় হয়ে যায়। সো এই ক্লাসগুলো 2 ঘন্টা করে রাখা হয়েছে, এটা খুবই স্ট্যান্ডার্ড একটা টাইম আমার কাছে পার্সোনালি মনে হয়। বাট হ্যাঁ, অনেক সময় হয় আমরা প্রতি ক্লাস কিন্তু অনেক হার্ড টপিক হয় না, অনেক টপিক আছে মনে করো অনেক সাবজেক্টে, সায়েন্সে হোক, বিজনেস স্টাডিজে হোক বা হিউম্যানিটিজে হোক, অনেক টাফ। ওই অনেকগুলো ক্লাস আছে কিন্তু আমাদের এরকম হয়েছে দেখা যায় 2 ঘন্টা 20-30 মিনিট চলে গেছে। আবার কিছু ক্লাস মনে করো ম্যানেজমেন্ট যে একটা টপিক আছে খুবই ইজি বা ছোট টপিক, হয়তো বা 1 ঘন্টা 45-50 মিনিটের ক্লাসটা কভার হয়ে যায়, এরকম কম বেশি হবে। বাট আমরা ইন জেনারেল 10 স্কুলের সকল কোর্সে এটা ফলো করা ট্রাই করি, যেই ক্লাসটা যতক্ষণের 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা ম্যাক্সিমাম 5-10 মিনিট কম বেশি করবো। এর বেশি আমরা করলে আমাদেরকে বলা হয় ম্যানেজমেন্ট থেকে তোমাদের ক্লাস কেন বেশি হলো, তোমাদের ক্লাস কেন কম হলো। হ্যাঁ। বেশি হলে সমস্যা নাই, কম হলে আমাদের বকা দেয়। ওকে ভাই ফেরদৌসী মন বলছে ভাইয়া এই ইউনিটে এক্সাম দিতে চাই, কিছু সাজেশন দেন। আমার পার্সোনাল সাজেশন থাকবে তুমি এই ইউনিট, বি ইউনিট, সি ইউনিট যে ইউনিটে পরীক্ষা দিতে চাও না কেন, যেহেতু তোমার এইচএসসি পরীক্ষার 20 দিনেরও মানে 20 দিনেরও বেশি বাকি নাই, সো তোমার একদম ফোকাস থাকা উচিত এইচএসসিতে আপাতত। কারণ ভাই একটু আগে বলছে এইচএসসির জিপিএটা কিন্তু তোমার অ্যাডমিশনেও কাজে লাগে, 10 নম্বরের মতো ওইখানে অ্যাড হয়। অ্যাডমিশনের পরীক্ষা মানে শুরু হয়ে যাচ্ছে Yes. কিন্তু এর সাথে। এটা কিন্তু অ্যাডমিশনেরই একটা পরীক্ষার পার্ট ধরতে পারো। এক্স্যাক্টলি, একটা ভালো কথা বলেছে। আমাদের সময় দেখেছি অনেকে যে অনেক স্টুডেন্ট আছে এইচএসসির আগে এইচএসসি থেকে অ্যাডমিশনে লাফিয়ে পড়ে। অনেক কোচিং দেখা যায় কিন্তু তারা অ্যাডভান্স ব্যাচ শুরু করে, ক্লাস হয়তো উইকে দুটো ক্লাস হয়, অবভিয়াসলি এটা ভালো করতেই পারো। অনেকগুলো যে কোচিংগুলো করায় ওরা এমন টপিকই পড়ায় যেটা এইচএসসিতে কাজে লাগে, সো ওগুলো পড়লে অসুবিধা নেই। কিন্তু অনেকেই আমি দেখেছি আমাদের সময় এইচএসসির সময় অ্যাডমিশনের কোশ্চেন সলভ করছে বা পরীক্ষার 1 মাস বাকি তারা অ্যাডমিশন নিয়ে মাথা ঘামাচ্ছে। অবভিয়াসলি এটা করা যাবে না। এখন এইচএসসি ভাই ধরে নাও তোমাদের অ্যাডমিশন নাই, এইচএসসি ইজ দ্য মোস্ট প্রায়োরিটি তোমার জন্য এখন। এইচএসসি যত ভালো হবে তোমার কিন্তু ওভারঅল ওই অ্যাডমিশন পরীক্ষাটার ইম্প্যাক্ট হবে। তুমি পরীক্ষা খারাপ দিলা, তুমি কিন্তু একটা মেন্টালিও কিন্তু একটা তুমি চাপের মধ্যে পড়বা, তোমার কিন্তু এটা অ্যাডমিশন তোমাকে প্রেশারাইজ করবে। সো অবভিয়াসলি এখন এইচএসসি বাদ আগামী 1.5-2 মাস কিচ্ছু নেই, এইচএসসি দাও, দেন অ্যাডমিশন কথা করতে তোমরা কিন্তু অ্যাডমিশনের জন্য পড়াশোনা করতে পারবা। কিন্তু হ্যাঁ, এখন যেটা আছে অনেকে যে কাজটা করে যে অনেকে ভর্তি হয়ে যায়, এতে হয় কি অ্যাডমিশনের পরেই আমরা কি করব বা এইচএসসি শেষ, আমাদের এইচএসসি পরে আমরা অ্যাডমিশনে কিভাবে কি করব, ইনিশিয়াল একটা গাইডলাইন কিন্তু প্রয়োজন। আমার পরীক্ষা শেষ হয়ে গেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ, এই সময়টা কি করতে হবে এটা কিন্তু অনেক ক্রুশাল। ম্যাক্সিমাম কোচিং কিন্তু 1 মাস পরে ক্লাস শুরু করে, হয়তো আমরা একটু গ্যাপ দিয়ে শুরু করব, কিন্তু এই যে টাইমটা আছে মনে করো তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ এবং অ্যাডমিশন শুরু, এর মাঝখানে যে টাইমটা, এইখানে কিছু গাইডলাইনের প্রয়োজন, হালকা পাতলা নিজে থেকে কিছু কাজ করতে হয়, এমন কিছু টপিক আছে এগুলো পড়ে ফেলতে হয় যে তোমাকে পরবর্তীতে হেল্প করে। তুমি এখনই ভর্তি হয়ে যাও, এই টাইমটা তোমরা কিভাবে কি কাজে লাগাবা এটা নিয়ে একটা গাইডলাইন পেয়ে যাবো। যদি কোথাও ভর্তি না হও এটা কিন্তু আমাদের একটা বিগ মিস হয়ে যাবে। আমি বলি আমার সময় এরকম মনে আছে, আমি এইচএসসি পরীক্ষা দিয়ে আমি আমার 2-3 বন্ধু আমরা সবাই আলহামদুলিল্লাহ ঢাকা ভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি চান্স পেয়েছি, আমরা ক্লোজ যারা আছি। বাট ওই যে পরীক্ষা দিয়ে গায়ে বাতাতে ঘুরেছিলাম, আরে পরীক্ষা শেষে এইচএসসি আর কি আসে জীবনে। কিন্তু একদিন একটা ভাইয়া ডাকলো কোচিংয়ের, আমরা ভর্তি হয়ে গিয়েছিলাম, আমি নাম বলবো না, একটা অফলাইন কোচিং সেন্টার, খুবই ভালো ছিল কোচিংটা। আমাদের ভর্তি হয়েছে একদিন ডাক দিয়ে বলো তোরা কি ভোকাবুলারি মুখস্থ করছিস? বললাম না ভাই, এইচএসসি পরীক্ষা শেষ, একটু ঘুরে ফেরাচ্ছি। সেই বকা দিল একদম, মানে নিজের আপন ভাই যেভাবে মারতো, মায়ের বাদ দিয়ে যত রকম বকা আছে দিছে। তখন বলে দেখ এই হচ্ছিল সময়, এটা এইভাবে করবি, এখন এই কাজ না করলে কি হবে। তখন আমাদের সামনে
আর একটা স্টুডেন্টকে ফোন দিল, একটা মেয়েকে হলিক্রসে একদম টপ স্টুডেন্ট ছিল, ওকে বললো আপু কি অবস্থা, তুমি কি করতেছো? বলে ভাই আমি তো এটা মুখস্থ করে ফেলছি। তখন বলে দেখ এই হলো তোদের সাথে ওর পার্থক্য, ও কি করবে। পরে যেটা হয়েছে যখন ভর্তি পরীক্ষা হয়ে যায় ও পেল ফাইন্যান্স ডিপার্টমেন্টের চান্স, আমরা পেলাম হচ্ছিল অ্যাকাউন্টিং বা মার্কেটিং এইসব ডিপার্টমেন্টে। সো ওই যে এই একটা মাসের মানে ক্রুশাল, তোমরা যারা এখন ভর্তি হয়ে যাবা ওই সময় একটা গাইডলাইন পেয়ে যাবে যে কি করতে হয়। দ্যাটস ওয়াই আমাদের এখন কোর্সটা নামিয়ে ফেলা, যে তোমরা যারা ভর্তি হতে চাও এখনই ভর্তি হওয়ার জন্য আমরা তোমাদের এইচএসসি সেবার সাথে সাথে তোমাদেরকে আমরা কিছু গাইডলাইন দিতে পারি। আর ভাই এখন ভর্তি হলে তো স্পেশাল কিছু হয়তো থাকবে নাকি ওদের জন্য? হ্যাঁ এটা তো অবভিয়াসলি আছে, এটা কি আমরা এখনই বলবো নাকি? আচ্ছা লাস্টে বলি, যেহেতু একটা সারপ্রাইজ লাস্টে বলবো, আমরা দেখিয়ে দিব। ঠিক আছে। তো প্রথমে ক্লাস কবে শুরু হবে? ক্লাস শুরু হয়ে যাবে তোমাদের এইচএসসি পরীক্ষার পর। এখন ভাই এইচএসসি পরীক্ষা শেষ হচ্ছে কবে? যদি আমি ভুল না হই তোমাদের অগাস্টের 11 তারিখে রিটেন পরীক্ষা শেষ হয়ে যাবে এবং তোমাদের প্র্যাকটিক্যাল সব শেষ হতে হতে মোস্ট প্রবাবলি আমি যদি মানে অগাস্টের 20 তারিখের বেশি হয়ে যাবে। সো আমাদের রিটেন পরীক্ষা প্র্যাকটিক্যাল শেষ হয়ে যাওয়ার পরপরই আমরা উইদিন 1-2 উইকস ধরে নাও তোমাদের অগাস্ট, আমরা সেপ্টেম্বর থেকে আমরা ক্লাস শুরু করে দেবো। সো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আমার জেনারেলি ক্লাসটা হয় 3 মাসের থাকে ক্লাসের ডিউরেশনগুলো। এরপরে 1 মাস আমরা আবার রাখি তোমাদের ব্যক্তিগত প্রিপারেশনের জন্য। সো আমাদের প্ল্যানটা এইভাবেই, 3 মাস পড়বা, 1 মাস তোমরা প্র্যাকটিস করবে, এরপর তোমরা পরীক্ষা দিবা। যেটা আমি কিন্তু শুরুতে বলেছিলাম তোমাদের মোস্ট প্রবাবলি জানুয়ারির ফার্স্ট উইক থেকে বা ডিসেম্বর লাস্ট উইকে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। সো আমাদের প্ল্যান থাকবে ডিসেম্বরের আগে আমাদের কোর্স শেষ করে ফেলানো, যাতে ওই 1 মাস তোমরা বিভিন্ন আমাদের এখানে মডেল দিতে পারো, তোমরা নিজেরা বাসায় বিভিন্ন বই কিনে বা বাজারে যে কোশ্চেন ব্যাংক কিনে মডেল দিতে পারো, আমাদের কোশ্চেন ব্যাংক থাকবে যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। এবং আমাদের ক্লাস আশা করছি সেপ্টেম্বরের আগের 1 সপ্তাহ বা পরের 1 সপ্তাহের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। আমরা কেন এখনো শেয়ার করতে পারছি না, বিকজ গতবার যেটা হয়েছিল আমরা আমাদের ক্লাসের রুটিন ফিক্স করে ফেলেছি, অমুক তারিখে শুরু হয়ে যাবে, সবাই রেডি, আমাদের প্রচুর কয়েক হাজার স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, কিন্তু ওই সময় মোস্ট প্রবলি চিটাগং অথবা চিটাগং তখন বন্যা হয়। চিটাগংয়ে বন্যা হওয়ার জন্য যেটা হয়েছিল ওদের এইচএসসি পরীক্ষা একটু পিছিয়ে যায় এবং আমাদের মানে বাকি সকল বোর্ড শেষ করে ফেলে, বাট ওদের পরীক্ষা তো শেষ হতে অলমোস্ট 2-3 সপ্তাহ লেগে যায়। এখন আমরা তো আমাদের রুটিন ওয়াইজ ক্লাস শুরু করে দিয়েছি, কিন্তু এই যে চিটাগং বোর্ডের যেসব শিক্ষার্থীরা বন্যার জন্য পিছিয়ে যায় এইচএসসি পরীক্ষা, ওরা কিন্তু ক্লাস করতে পারে না, কারণ ওদের প্রায়োরিটি তখন এইচএসসি পরীক্ষা। সেটা হয় ওরা প্রথম 2-4টা করে ক্লাস মিস করে ফেলে, ইন টোটাল 3-4টা ক্লাস মিস করে। সো এইটা একটা বড় ধাক্কা ছিল। সো আমরা চাই না এবার আমাদের কোনো শিক্ষার্থীদেরকে এরকম কোনো এক্সপিরিয়েন্সের মধ্যে যেতে হোক যে ভাই ক্লাস আগে শুরু করে ফেললেন কিন্তু আমাদের তো ওই সিলেট বা বন্যা হচ্ছে, কদিন কিন্তু অনেক ভারী বৃষ্টি হয়েছিল, অনেক বন্যার একটা আশঙ্কা ছিল, অনেক জায়গায় কিন্তু পানি হয়েছিল। সো যদি এরকম কিছু হয়, আমরা এর জন্য এখনো ফাইনালাইজ করিনি, বাট আমাদের যদি সব ঠিকঠাক থাকে আল্লাহর মতে টাইমলি এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যায়, আমরা ইনশাল্লাহ সেপ্টেম্বরের আগে পরে আমাদের এইচএসসি পরীক্ষা আমাদের ক্লাসের অ্যাডমিশন ক্লাস শুরু করে দিব। ইয়েস। সো আই থিঙ্ক দুর্জয় এবার আই থিঙ্ক আমাদের কোশ্চেন অনেকটা গিয়েছে, আমি একটু দেখিয়ে দেই কিভাবে তোমরা এই কোর্সে ভর্তি হতে পারবে। এর আগে তোমাদের সারপ্রাইজটা আমরা বলেই নেই। ওকে। তোমরা যারা এখন কিনবা আমাদের কোর্স ফ্রি 3500। দুর্জয় কত এটা কি ভাই সব ইউনিটের জন্য? অবভিয়াসলি সব ইউনিট 3500, বাট হ্যাঁ এটা 3500 কিন্তু ফিক্সড, এটা কয়দিন পরে এই প্রাইসটা হয়ে যাবে, বাট যারা এখন হ্যাঁ আমার কিনবে একটু রিকোয়েস্ট থাকবে ওদের জন্য একটু কমানো যায় না? ঠিক আছে, তাদের জন্য এইচএসসি পরীক্ষা পর্যন্ত যারা এখনই কিনবা, আগে কেনার জন্য বা প্রি অর্ডার দেওয়ার জন্য তোমরা এই কোর্সটা ডিসকাউন্টের পরে পেয়ে যাবা 2750 টাকা। এবং এইটা তোমাদের এইচএসসি পরীক্ষা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে, যখনই শেষ একদম ক্লাসে এনরোল হওয়া শুরু হয়ে যাবে তখনই কিন্তু এইটা এই জায়গা চলে আসবে। ওকে, আমি কেন দেখালাম আগে জিনিসটা, বিকজ আমি যখন এরপরে দেখাবো কে ভর্তি, তো এখানে প্রাইসটা চলে আসবে, তো সারপ্রাইজ দেখতে পারবে না। আমি তো দেখিয়ে দিই কিভাবে এই কোর্সটাতে ভর্তি হতে হবে। আমি একদম এখানে দেওয়া ছিল, আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তোমরা প্রথমে কোনো গুগল ক্রোম বা সাফারি যেখানে হোক গিয়ে তোমরা 10 মি স্কুল সার্চ দিবা। সো আমি যদি লিখি 10, আচ্ছা এই চলে আসলো। সো এই যে চলে আসলে আমরা যে কোনো জায়গাতে একটা লিঙ্কে ক্লিক করলে আমরা একদম উপর লিঙ্কে যাব, গেলে এরকম একটা পেজ পেয়ে যাবা। সো পেজ হয়ে গেলে দেখবা ভর্তি পরীক্ষা নামে এখানে একটা লেখা আছে, সরি ব্ল্যাক স্ক্রিন তোমরা একটা রিফ্রেশ হচ্ছে হয়তো অনেক এখানে। সো এই যে ভর্তি পরীক্ষা এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু এইখানে চলে যাবে। এর মধ্যে অলরেডি যারা এরকম মেডিকেলের আছো তোমরা কিন্তু অনেকে হয়তো বা এর আমাদের লঞ্চিং লাইভ করে ফেলেছো, তোমাদের স্টেপ বাই স্টেপ সেমিনার চলছে। একটু নিচে আসলে দেখবা তোমরা আমাদের মেডিকেল কোর্স ঢাকা ইউনিভার্সিটির কোর্স এ বি সি, আজকে আমাদের যে কোর্স 3টা হচ্ছে বা আমরা লঞ্চ করলাম, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, 3টা কোর্সে কিন্তু এখানে আছে। দেখো উপরে দেখে যেও, এইখানে কিন্তু নিচে গেলে তোমরা আরো 2-1টা কোর্স পেতে পারো, বাট ভুলেও এখানে যাবা না। 23 ব্যাচের কোর্স আছে, 22 ব্যাচের কোর্স আছে। তোমরা দেখে নিবা উপরে বাম পাশে এইচএসসি 24 ব্যাচ লেখা আছে, তোমরা কিন্তু 24 ব্যাচ ধরে নিচ্ছি আমরা বি ইউনিটে ভর্তি হবো। ক্লিক করলাম, দেখো এখানে অলরেডি 750 টাকা ছাড়ে 3500 টাকার কোর্স
তোমরা 2750 টাকায় পেয়ে যাবা। কোর্সটি কিনুন দিলাম, ক্লিক করলে আমরা চলে যাব এখানে। অলরেডি প্রোমো কোড দেওয়া আছে, শুরু করুন। এরপরে তোমাদের এখানে লগ ইন করতে হবে। লগ ইন করে তোমার যে পেমেন্ট মেথডগুলো আছে, বিকাশের মাধ্যমে, কার্ডের মাধ্যমে, নগদের মাধ্যমে তোমরা করে ফেলতে পারবে। করলেই তোমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাবে। দেন যেটা হবে, কোর্সটি ভর্তি হওয়ার পরে তোমরা একটু করে দেখবা তোমাদের একটা কমিউনিটিতে বা ফেসবুক গ্রুপ অ্যাড করার জায়গা থাকে, সেখানেও কিন্তু আমাদের অ্যাড হয়ে যেতে পারবে এবং আমাদের ক্লাসগুলো কিন্তু সব ফেসবুকেই হবে তোমাদের ইজির জন্য। সো এই ছিল আমাদের ওভারঅল এই কোর্সের লঞ্চিং। আজকে আমরা আমাদের কোর্স নিয়ে আসলাম প্রতিবারের মতো, আমাদের ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো ফ্ল্যাগশিপ কোর্স এটা, কজ এখানে আমাদের স্টুডেন্ট সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট থাকে অ্যান্ড এখান থেকে আমরা সাকসেস এই পর্যন্ত সাকসেস রেট অন্যতম বা সবচেয়ে বেশি বলতে পারো। আশা করছি তোমাদের সাথে আমরা অনেক দিন ধরে আছি। তোমাদের আমাদের যে নর্মাল অনলাইন ব্যাচ আছে, তারপর আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি, অ্যান্ড এখন তোমাদের কিন্তু ফ্রি মডেল টেস্ট চলছে তোমাদের, এবং এরপরেই তোমাদের অ্যাডমিশন ব্যাচ। আশা করছি আগে থেকে শুরু হয়েছে ওই জার্নি তোমরা কন্টিনিউ করে আরো বেটার করে আমরা এই কোর্স তোমাদেরকে সার্ভ করতে পারবো, এবং ইনশাল্লাহ তোমাদের যে টার্গেট ঢাকা ইউনিভার্সিটিতে ট্রান্সফার, আমরা একসাথে মিলে সেই জিনিসটাকে ক্র্যাক করবো। ইনশাল্লাহ আমাদের একই ক্যাম্পাসে তোমাদের সাথে দেখা হবে। অবভিয়াসলি আমার এমবিএ শেষ হয়ে যাচ্ছে, আমাকে আর পাবা না, হয়তোবা তোমরা আস্তে আস্তে আমার ঢাকা ভার্সিটি থেকে বিদায় হয়ে যাবে আমার, হয়তোবা দুর্জয় আসো তুমি, আমি আছি আর দুর্জয় ভাইকে দেখতে পারবা। সো আর অনেক ভাই তোমরা আসে, তোমার মাহিন ভাই আছে, মাহিন ভাইকে পাবা, আরো যত ভাই আপুরা আছে, আমার দুই একবার জুনিয়র অনেকেই থাকবে, দেখা সাক্ষাৎ হবে, মজা হবে। রায়হান ভাইয়ের বয়স অনেক হয়ে গেছে, এটা বুঝেছি। অনেক বয়স না, বাট হ্যাঁ আসলে আমি এইচএসসি দিয়েছি 18 সালে, এটা 24 সাল ভাই, অনেক অনেক। অনেক। তার মধ্যে করোনাতে এক বছর কিন্তু গাইড ঢাকা ভার্সিটিতে, সো আর না আমার এতদিন গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন হয়ে যেত, এমবিএ শেষ হয়ে যেত। ওকে, সো আচ্ছা এক বছর ভাইয়া প্লিজ রিপ্লাই কি বলেছে। মমতা আহমেদ বলছে এক্সামের আগে অফার আছে। এক্সামের আগে অফার আছে বলতে আপু বুঝলাম না জিনিসটা। ও বোধহয় ভাইয়া জিজ্ঞেস করছে যে এই অফারটা এইচএসসি এক্সামের আগ পর্যন্ত আছে ও কিনা। এটা তো না, তোমরা এইচএসসি এক্সামের আগে এই উইক পাওয়া এবং এইচএসসি এক্সামের একটা সার্টেন টাইম পর্যন্ত পাবা। এইচএসসি একদম শেষ হয়ে যেদিন যাবে তখন তোমাদের এই থাকবে না। বাট হ্যাঁ আমি যারা বলবো যারা কিনবা তারা অবভিয়াসলি এই যে আগামী 1-2 সপ্তাহ ঈদের আগে পরে কিনে ফেলো, বিকজ এইচএসসির সময় আমি চাই না তোমরা অ্যাডমিশন নিয়ে কোনো কিছু ভাবো, তোমাদের যেই সাবজেক্টের পড়ে তখন সেটা নিয়ে ভাববা। সো বেটার হচ্ছিল যারা কেনার ডিসিশন করবা এখনই কিনে ডিসকাউন্ট পাবা, কিনে ফেলো। আর তখন তোমাদের কোর্সে ভর্তি হবে, একটু ঘাট বাচ্চা কোর্সে কি কি আছে দেখি, অ্যাপটা কেমন, কোন গ্রুপে অ্যাড হবে, ভাইরা কি বলছে, দরকার নাই। যাদের হওয়ার অবভিয়াসলি এই 1-2 সপ্তাহের মধ্যে হয়ে যাও। ওকে, আমরা একটা কোয়েশ্চেন নিব ভাইয়া। আমি নাবিলা, এইচএসসি 25 বিএ টেনিস স্কুল কোর্সের স্টুডেন্ট, আমার কি অ্যাডমিশন কোর্সটা করা উচিত হবে? আচ্ছা, সো এইটা আছে ভালো একটা প্রশ্ন এসেছে, আমরা মিস করে গেছিলাম, লাস্ট প্রশ্ন ছিল এটা, আমরা এরপরে শেষ করে দেবো ক্লাসটা। সেটা হচ্ছে যারা এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট তারা কি ভর্তি হবে কি হবে না। আমি ফ্র্যাঙ্কলি বলি, আমার ছোট ভাই এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট এবং ওকে আমি, ওদের যে ফাইনাল হয়ে যাচ্ছে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠবে কলেজে, ওকে আমি অ্যাডমিশনের একটা কোর্সে ভর্তি করিয়ে দিব ওকে। এবং অবভিয়াসলি যেটা বলবো সব কিছু পড়া লাগবে না, এইচএসসি অনেক বেশি টাফ, অনেক পড়া আছে। ও বিজনেস স্টাডিজে বাই দেবে, তোমরা যারা সায়েন্সে বা হিউম্যানিটিস আছে সবার জন্য সেম কথা। আমি যখন ওকে যে সাজেশনটা দিব সেটা হচ্ছে তুই যেই ইজি সাবজেক্টগুলো আছে ম্যানেজমেন্ট, ফাইন্যান্স বা বাংলা, এইগুলো একটু একটু করে পড়ে রাখ এবং দেখ তুই যে এইচএসসি পড়তেছিস ওই পড়ার সাথে অ্যাডমিশন কোথায় মিল সেগুলো তুই পড়ে রাখ। সো আমি ওকে এই সাজেশন দিয়েছি এবং কদিন পরে যে ওর পরীক্ষা শেষ হবে আগামীকালকে, ও সিটি কলেজে আছে। সো কালকে ওর পরীক্ষা শেষ হয়ে গেলে আমি ওকে হয়তো ওকে ঈদের পরে বা এই যে ব্যাচটা আছে এই ব্যাচের সাথে আমি ওদেরকে ভর্তি করে দিব। ও হালকা পাতলা আগাবে, হয়তো ম্যাক্সিমাম 20% আগাবে, বাট হবে কি ও জানবে ওর এই যে জার্নিটা হবে 1 বছর পরে, জার্নিটা কেমন হবে, তখন কেমন প্রেশার পড়বে এবং কীভাবে নিতে হবে। ও যদি এই ব্যাচের সাথে ঢুকে যায় ও তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে। সো অবভিয়াসলি ওকে হয়তো আমি যখন ওর যখন ব্যাচ আসবে তখন আমি নতুন করে ভর্তি করাবো, কিন্তু এখনই ওকে আমি বই খাতা দিয়ে বলবো যে অ্যাটলিস্ট ও সপ্তাহে 2-3-4 ঘন্টা করে কোর্স ঢোকে, 2-1টা ক্লাস করে, কিছু পরে এগিয়ে রাখে, যেন বোথ এইচএসসি এবং অ্যাডমিশনের একটা ধাপ ও আগিয়ে থাকে। যারা 25 ব্যাচে আসো অবভিয়াসলি তোমরা এই কোর্সে ভর্তি হতে পারো, তাহলে তোমরা পরের ব্যাচের সাথে মানে যখন তোমাদের অ্যাকচুয়াল ব্যাচ আসবে ওখান থেকে অবভিয়াসলি তোমরা 2-3 ধাপ আগিয়ে থাকবা। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। দুর্জয় যদি কিছু বলতে চাও। আমি লাস্ট একটা কথা বলতে চাই, রায়হান ভাই যেটা বলেছে তোমাদের সাথে আমাদের, আমি চাই আমার ক্যাম্পাসে দেখা হোক। ইভেন আমার এখন এমন অনেক ইয়ে হয় যে লিফটে আমার স্টুডেন্টদের সাথে দেখা আর বলে আরে দুর্জয় ভাই না, এটা ভালো লাগে। তো এরকম আরো অনেকগুলো ঘটনার সাক্ষী হতে চাই। সবচেয়ে দেখা হয় কোথায় বলি, শ্যাডো আছে মল চত্বরে, তারপর ছিল যেখানে যেখানে সবাই আসছে মনে করো ফটোকপি করতে বা খাইতে যায়, ওইখানে গেলে বিভিন্ন জায়গায় হয় যে ভাই আমি আপনাদের অমুক বাসায় করছিলাম, আমি বিরুটে ছিলাম, আমি ফারহান ভাইকে দেখেছি, আপনাকে 2-1বার দেখেছিলাম। সো ইন্টারাকশন হয়, কথা খুব ভালো লাগে তোমাদের সাথে। ইনশাল্লাহ ভাইয়ার হবে এবং আমরা তো ক্যাম্পাস যাই, আমি শুক্র শনিবার আড্ডা মারতে যাই, বন্ধু বাসা সবাই এখন জব সেক্টরে ঢুকে যাচ্ছে, বাট আড্ডা মারতে আসলে দেখা যায় ওই
যারা এখন নতুন ব্যাচের স্টুডেন্ট ওরাও তো আসে মাঝে মধ্যে দেখা হয়ে যায়। তো ইনশাআল্লাহ দেখা হবে। Okay. আজকের তো- মতো তাহলে ভাই এই পর্যন্ত। আজকে আমরা এখানে শেষ করে তোমাদের অনেক সময় নিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। আশা করি কোর্সে ভর্তি হয়ে যাবে, ক্লাসে দেখা হবে এবং সবাই খুবই মনোযোগ সহকারে তোমরা তোমাদের এইচএসসি প্রিপারেশন নাও, পরীক্ষা দাও, ভালো একটা রেজাল্ট করো। ইনশাআল্লাহ এরপরে আমরা একত্রে মিলে তোমাদের যে অ্যাডমিশন জানি সেটা আমরা ক্র্যাক করবো এবং তোমাদের যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা ভার্সিটি সেখানে একসাথে আমরা চান্স পাবো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।